ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আজকে কথা বলবো এবারের ঈদুল ফিতরের ঈদ এপিসোড নিয়ে। হ্যাঁ, এবারের ঈদুল ফিতরের ঈদ এপিসোডগুলো কেন যেন আপনারা ঠিকমতো শুনতে পেরেছেন বলে আমার মনে হয় না। অনেকেই যে পরিমাণ ঈদের এপিসোড আপনারা শোনেন, সেই পরিমাণ মানুষ কিন্তু আসলে সত্যিকার অর্থেই শোনেননি এবারের ঈদ এপিসোডগুলো। হয়তো ব্যস্ততা একটা কারণ। যারা শুনছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দয়া করে, তাহলে আপনারা সব নোটিফিকেশন সবসময় পেয়ে যাবেন সাথে সাথে। চলুন তাহলে শুরু করা যাক। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমাদের গ্রামের গত কয়েকদিন ধরে ঘটা একটা মর্মান্তিক ঘটনা। আমাদের এলাকার সবাই ঘটনাটি স্বচক্ষে দেখেছে। আমার নাম মোহাম্মদ আলী, বগুড়া আজিজুল হক কলেজের 2য় বর্ষের ছাত্র। কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাই আমার ঘটনায়। ঘটনা প্রসঙ্গে যে কথা না বললেই নয়, আমাদের গ্রাম বগুড়া থেকে 30 কিলোমিটার পূর্বে সোনাতলা থানার হরিখালিতে। প্রতি বছর আমাদের এখানে বিশাল সন্ন্যাসী মেলা আয়োজন করা হয়ে থাকে। মেলার নামের পেছনেও আছে বিশাল এক কাহিনী। একসময় সাতবিল নামের একটা জায়গায় এই মেলা হতো। সেটা আমাদের এখান থেকে খুব একটা দূরে না। আমার বাবা কাকার মুখে শোনা, আজ থেকে 20-25 বছর আগের কথা। সাতবিলে যখন মেলা লাগতো, সন্ধ্যার পর আর কেউ মেলায় থাকতে পারত না। কারণ কোথা থেকে কে যেন ঢেল ছুঁড়ে মারত, কেউ সেটা বুঝতে পারত না। পুরো মেলা ধুলায় অন্ধকার হয়ে যেত। সবাই নিজের প্রাণ বাঁচাতে দোকানপাট রেখে পালাতো। মানুষ এই বিপদ থেকে বাঁচতে পরবর্তীতে হরিখালিতে এই মেলার আয়োজন করে। প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বুধবার এই মেলা হয়ে থাকে। ঘটনা বলার আগে একটু সাতবিলের সম্পর্কে বলে নেই। প্রায় 50-60 বিঘা জমি নিয়ে এই বিল অবস্থিত। বিলের মাঝখানে উঁচু টিলা আর চারপাশ দিয়ে পানি। টিলায় গড়ে উঠেছে সরকারিভাবে গরিব দুঃখী মানুষের জন্য আবাসস্থল। এক পাশে রয়েছে হিন্দুদের মন্দির। এখানে হিন্দুরা কালী পূজা করে। লোকমুখে শোনা যায় এখানে 7টি দৈত্য বা জিন আছে, তাই এই বিলের নাম সাতবিল। ঘটনাটি আমাদের গ্রামের বাদশা কাকাকে নিয়ে ঘটে। তার 5 ছেলে 1 মেয়ে। পারিবারিকভাবে অতি গরিব হওয়াতে বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করতেন। কখনো রিক্সা চালান, কখনো খেতে কাজ করে, আবার কখনো রাতে নাইট গার্ডের চাকরি করে তার জীবিকা নির্বাহ করতেন। তেমন কোনো ভালো কাজ না পাওয়ায় তিনি যোগ দেন সাতবিলের মাছ রাতে পাহারা দেওয়ার কাজে। বলে রাখা ভালো, এই সাতবিলে অনেক বড় বড় মাছ চাষ করা হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছ জেলেরা বিক্রি করে অনেক বছর ধরে। বাদশা মিয়ার সাথে যেদিন ঘটনাটা ঘটে সেদিন ছিল অমাবস্যা রাত। আপনারা অনেকেই জানেন, অমাবস্যার দিন হিন্দু ধর্মের লোকজন কালী পূজা করে। প্রতিদিনের মতো সেদিনও রাতের খাবার খেয়ে বাকি পাহারাদারদের সাথে রাতে বিলে মাছ পাহারা দিতে যায়। ভাগ্যক্রমে সেদিন বাদশা মিয়াকে পাহারা দিতে হবে হিন্দুরা যেখানে কালী পুজো করে ঠিক সেখানে। তো বাদশা মিয়া নৌকা বসে পাহারা দিচ্ছিল। হঠাৎ বাদশা মিয়ার বাথরুমের প্রয়োজন পড়ল। সে এটা ওটা না ভেবে নৌকাতে বসেই পানিতে কাজ ছেড়ে দিল। কিছুক্ষণ পর বাদশা মিয়া দেখতে পেল তার থেকে কিছু দূরে বেশ কয়েকটি পাতিহাঁস। আপনারা হয়তো জানেন, পাতিহাঁস আকারে অনেক ছোট হয়ে থাকে। তিনি ভাবছিলেন, প্রতিদিনই তো অনেক হাঁস দেখি, কিন্তু আজ যেহেতু এত কাছে এসেছে, তাহলে তো হাঁসগুলো ধরতেই হয়। তিনি নৌকা নিয়ে হাঁস ধরার কাজে লেগে পড়লেন। কিন্তু তিনি যত কাছে যান, হাঁসগুলো তত তার থেকে একটু দূরে দূরে সরে যায়। অনেকক্ষণ হাঁসের পেছন ছোটাছুটি করার পর তিনি দেখতে পান হাঁসগুলো কালী মন্দিরের পেছনে গেছে আর তাদের আকার আস্তে আস্তে বড় হতে থাকে। এই ঘটনা দেখে বাদশা মিয়ার ভয় হয়, আর যখন সে পেছনে ফিরছিল তখন কে যেন বাদশা মিয়াকে বলছিল, এতক্ষণ তো তুই আমাকে ধরার জন্য পিছু ঘুরছিলি, এখন আমি তোকে ধরব। কথাটা শুনে বাদশা মিয়া অনেক বেশি ভয় পান। পরের দিন থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে অনেক জ্বর আসে। অনেক কবিরাজ, ওঝা, তেল পড়া, পানি পড়া, ঝাড়ফুঁক, কিছুতেই তিনি সুস্থ হচ্ছিলেন না। কিছুদিন পরের কথা, তার মা এক রাতে স্বপ্ন দেখে কেউ একজন তাকে বলছে, এই বেটি, তুই যদি আমাকে একটা পাঠা দেস, আমি তোকে অনেক টাকা দিব। তার মা
স্বপ্নে রাজি হয় এবং পাঠা দিবে বলে কথা দেয়। ঘটনাক্রমে বলে রাখা ভালো, বাদশাহ মিয়ার পৈতৃক বাড়ি ছিল রংপুরে। আমাদের এলাকায় গত 20 বছর ধরে তিনি এসে বসবাস করছেন। তার বাবা মা ভাইয়েরা এখন রংপুরেই থাকে। যাই হোক, বাদশাহ মিয়ার দিন দিন অসুস্থতা বেড়েই চলেছে। তাকে স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা কোনো রোগ ধরতে পারে না। শেষে হাল ছেড়ে দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং একটা ভালো কবিরাজকে নিয়ে আসেন তার ছেলেরা। কবিরাজ বলে, বাদশাহ মিয়ার ওপর একটা খারাপ জিন ভর করেছে, একে ছাড়তে হলে একজন তুলা রাশির লোকের দরকার। তো একজন তুলা রাশির লোক খুঁজে নিয়ে আসা হয়। পরে এই তুলা রাশির লোকের উপর বাদশার ওপর ভর করা জিনকে হাজির করা হয়। এই ঘটনাটা আমাদের সামনে ঘটা। কবিরাজ তুলা রাশির লোকটাকে জিজ্ঞেস করলো, তুমি কেন এই গরিব লোকটাকে ধরেছ? তুলা রাশির লোকটা বলল, এই বাদশাহ মিয়া লোভ করেছিল আর আমার পবিত্র স্থানকে অপবিত্র করেছিল, তাই আমি ওকে খেয়ে ফেলেছি। কবিরাজ বলল, যাই হোক, সে ভুল করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও আর ওর জীবন ভিক্ষা দাও। তুলা রাশির লোক বলল, আমি ওকে ছেড়ে দিলেও আমার বাকি 6 ভাই ওকে ছাড়বে না, কারণ ওরা আমার থেকেও বেশি ভয়ঙ্কর। কবিরাজ অনেক ভয়ভীতি দেখালো এবং বলল, তুই যদি এই লোকটিকে ছেড়ে না দেস তাহলে তোকে বোতলে বন্দি করে রাখবো। কবিরাজের অনেক প্রচেষ্টায় এক পর্যায়ে জিন বাদশাকে ছেড়ে দিতে রাজি হয় এবং বলে, আমার নিয়তে একটা পূজা দিতে হবে, তাহলে আমি ওকে ছেড়ে দেব। পরের দিন কবিরাজের কথা মতো দুধ, কলা, সিঁদুর দিয়ে পুজো দেয়। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু না। পরের দিন ঘটলো আরো মর্মান্তিক ঘটনা। বাদশাহ মিয়া আগে একটু একটু কথা বলতে পারত, কিন্তু পরের দিন থেকে সেটাও আর বলতে পারে না। তার বুকের জ্বালা পোড়া আরো বাড়তে থাকে, এমনকি কিছু মুখে নিতেও পারে না। বাদশাহ মিয়ার এমন অবস্থা দেখে তার ছেলে আবার সেই কবিরাজকে খবর পাঠালেন আসতে। কবিরাজ খবর পাওয়া মাত্র ছুটে আসে। তিনি বাদশাহ মিয়াকে দেখে বললেন, আমার পক্ষে বাদশাহ মিয়াকে বাঁচানো সম্ভব না। তাকে আগে যে জিন ধরেছিল, আজ তার বড় ভাই আবার বাদশাহ মিয়াকে ধরেছে। এই জিন খুব রাগী এবং বদমেজাজি। যদি আমি ওকে ছাড়াতে যাই তাহলে সে আমার নিজের কোনো ক্ষতি করবে। কথাটি বলে কবিরাজ চলে যান। এভাবে 4-5 দিন না খেতে পেয়ে বাদশাহ মিয়ার অবস্থা আরো খারাপ হয়। দেখতে দেখতে অনেকটা কালো হয়ে যায়। তাকে দেখে এমনটাই মনে হতো যে তার গায়ে হাড় ছাড়া মাংস নেই। ছেলেরা বাবার এমন কষ্ট সহ্য করতে না পেরে 11 নভেম্বর বগুড়া মেডিকেলে ভর্তি করান। পরের দিন 12 তারিখ সন্ধ্যা 7টার দিকে বাদশাহ মিয়া মারা যান। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ঈদ স্পেশাল আয়োজনের এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। উনি বর্তমানে বাংলাদেশের রিনাউন্ড একটি পত্রিকায় চাকরি করছেন। এই ঘটনাটি মিকাইল ভাই সংগ্রহ করেছেন ওনার ওয়াইফের কাছ থেকে। ওনার ওয়াইফের নাম তানজিলা। ঘটনাটি ঘটেছিল তানজিলা আপুর দাদার সাথে। ওনার দাদার নাম সৈয়দ আলী খান। ওনার দাদা একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, দেখতে অনেক সুন্দর ছিলেন, সবসময় জিকির আজগারের উপরেই থাকতেন। উনি ওনার নাতি নাতনিদেরকে খুবই মহব্বত করতেন। নাতি নাতনিদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, মধুমতি নদীর কূলে বা বিভিন্ন জায়গায় যেখানে মানুষ ঘুরতে যায় সে সমস্ত জায়গায় যেতেন। ঘটনাটি এখন থেকে প্রায় 18 বছর আগে ঘটেছিল। তখন এই তানজিলা আপুর বয়স ছিল 7 বছরের মতো বা 7-8 বছর এরকম আর কি। উনি তো তখন ছোট ছিলেন, কিছু অংশ নিজে দেখেছেন, আর মূল যেই ব্যাপারটা হয়েছিল সেটা পরবর্তীতে উনি ওনার পরিবারের সদস্যদের কাছ থেকে শুনেছেন। চলুন ঘটনার ভেতরে চলে যাই। তো দাদার আগে থেকে মাছ ধরার একটা প্রবল নেশা ছিল। এটা পেশা না, নেশা। বাড়ির পাশে যেহেতু মধুমতি নদী, যখন ইচ্ছা হতো মাছ ধরতে চলে যেতেন মধুমতি নদীতে। ওনাদের বাড়িটা তখনকার সময় মেইন রাস্তার পশ্চিম পাশে ছিল, পুরোটাই টিন শেড বাড়ি। আবার বাড়ির পশ্চিম দিকে রয়েছে রান্নাঘর, রান্নাঘরের এক সাইডে রয়েছে ওয়াশরুম। আর বাড়ির পূর্ব পাশে এখন অবশ্য পাকা রাস্তা,
রাস্তা পার হয়ে প্রায় 25 ফুটের মতো দূরত্ব হবে। এরপর মধুমতি নদী। মধুমতি নদীটি ফরিদপুর এবং মাগুরা জেলার মুহাম্মদপুর থানার মাঝামাঝি অবস্থান করছে। মধুমতি নদীটি এঁকে বেঁকে সাপের মতো বয়ে গিয়ে অন্য নদীতে গিয়ে মিলিত হয়েছে। একদিন রাত্রে ওনার দাদা খেপলা জাল বলে যেটাকে, অথবা ঝাঁকি জাল বলে, এক এক জায়গায় এক এক রকম, যে জালটা দূরে ছুঁড়ে ফেলে দিতে হয়, এরপর দড়ি ধরে টেনে টেনে জালটাকে কাছে আনতে হয়, জালের ভেতরে মাছ পাওয়া যায়। তো দাদা এরকম একটা খেপলা জাল এবং 2 ব্যাটারি টর্চ লাইট নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে মধুমতি নদীতে গিয়ে পৌঁছান। রাত 7টা কি 8টা বাজবে আনুমানিক। গ্রামে 7টা 8টা মানে তো অনেক রাত। তো খেপলা জাল মূলত শক্ত সুতা দিয়ে বোনা হয়, এক ধরনের জাল যা দূর থেকে পানিতে নিক্ষেপ করে। তো নদীর মাঝে আরো অনেকটা দূরে জেলেরা মাছ ওই সময় ধরছিল নৌকায় করে। তো দাদা মধুমতির ঘাটে এক কোণে খেপলা জাল দিয়ে মাছ ধরছিলেন একা একা। কিন্তু দাদা তো বুঝতে পারেননি যে কি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি উনি হতে যাচ্ছেন। কিছুক্ষণ মাছ ধরলেন, তো দাদা তেমন কোনো মাছ পাচ্ছিলেন না। এই ছোট ছোট পুঁটি, চিংড়ি, বেলে মাছ, নদীর ছোট ছোট মাছ, এই সমস্ত জিনিস অল্প অল্প করে পাচ্ছিলেন। এই মাছগুলো ধরে আসলে খুব একটা কিছু হবে না, তারপরে উনি চেষ্টা করছিলেন আর কি। সব দিন তো একরকম পাওয়া যায় না। হঠাৎ করেই এক ধরনের একটা গরম বাতাস এসে দাদার গায়ে লাগে। দাদার শরীরটা কেমন যেন একটু ভার হয়ে যায়। অজানা একটা ভয় দাদার ভেতরে ঢুকে যায়। দাদা ভাবলেন যে আর মাছ ধরবো না, আর অল্প কিছুক্ষণ ধরেই চলে যাব, যা পেয়েছি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো অল্প কিছুক্ষণ মাছ ধরার সিদ্ধান্ত উনি নিয়েছেন। ঘটনা ঘটলো তখনই। আকাশের টিপ টিপ চাঁদের আলোয় দাদা দেখতে পেলেন দূর থেকে সাদা একটা গোল আকৃতির কি যেন নদীর পানিতে ভাসতে ভাসতে দাদার দিকেই আসছে। দাদা এই বিষয়টাতে খুব একটা পাত্তা দেন নাই, মনে করছেন নদীতে হয়তো বা কোনো জিনিস ভেসে ভেসে আসছে, এরকম অনেক কিছুই তো আসে রাতের বেলা, এরকম সাদা দেখা যাচ্ছে টিপ টিপ চাঁদের আলোতে। তো দাদা আবার জাল ফেলেছেন, জাল টেনেছেন, আবার ফেলেছেন, টেনেছেন। এরপরে যখন ফেলেছেন মনে হলো জালটা কোনো কিছুর সাথে আটকে গিয়েছে, কিন্তু জিনিসটাকে সহজে উঠাতে পারছে না। জালের সাথে এমন ভাবে আটকে গেছে যে ওই জিনিসটা জালের সাথে আসছে না, জালটা ওখানে একদম আটকে গেছে। তো দাদা চিন্তা করলেন যে কি আটকালো। উনি তখন জালটাকে তোলার জন্য আর একটু পানির ভেতরে নেমে যান। তো ওই জায়গাতে দাদার মোটামুটি বুক পর্যন্ত পানি ছিল না, বুকের থেকে আর একটু নিচে বা পেট পর্যন্ত পানি ছিল আর কি। তো দাদা দেখেন যে একটা বড় গাছের গুড়ির সাথে জাল আটকে আছে। কোন গাছ কাটার পর মাটির ভেতরে শেকড়ের অংশ থাকে বা গাছের কিছুটা অংশ উপর দিকে বাইরে থাকে আর কি। তো ওই জিনিসটা কিন্তু অনেক সময় দেখা যায় যে নদী ভাঙনের কারণে এরকম গাছের গুড়িগুলো কিন্তু নদীর পানির সাথে বা স্রোতে ভাসতে ভাসতে চলে আসে, বা নদীর তলদেশ দিয়েও কিন্তু আসতে থাকে আর কি। তো দাদা এই জিনিসটা দেখেন। দাদা আস্তে আস্তে জালটাকে ছাড়ান ওই গুড়ি থেকে। তারপরে উনি কি করেছেন, কি মনে করে ওই গুড়িটা ধরে এক কিনারে আনবেন। উনি দেখেন যে গুড়িটা খুব হালকা মনে হচ্ছে আর কি, অথচ বেশ বড় গুড়ি। উনি এক হাত দিয়ে অনায়াসে জিনিসটাকে উঁচু করে নদীর উপরে, যেটা স্থলভাগ আর কি, সেখানে ছুঁড়ে ফেলে দেন। এইটা যে এত হালকা এটা দাদা আসলে ওইভাবে খেয়াল করেন নাই। তো মনে হলো যে হয়তোবা অন্য কোনো জাতের গাছ হবে, যে গাছটা খুবই হালকা, শোলা জাতীয় গাছ, এরকম মনে করেছেন। তারপরে তো পানির ভিতরে থাকলে ভারী হয়ে যায়। তো দাদা এই বিষয়টা নিয়ে ওইভাবে ভাবনা চিন্তা করার সময় পান নাই। উনি আবার জাল ফেলছেন, চিন্তা করছেন আর একটা দুইটা বার উনি জাল ফেলবেন, এরপর বাসায় চলে যাবেন। আর বিপত্তিটা হয় তখনই, হঠাৎ করে দাদার পেছনে এক ধরনের চিকচিক চিকচিক আওয়াজ আসছে। এই যে ছুঁচো জাতীয় যে ইঁদুরগুলো রয়েছে, এগুলো এক ধরনের চিকচিক শব্দ করে না, মনে হচ্ছে পেছনে ওই রকম চিকচিক চিকচিক শব্দ হচ্ছে। তো দাদা পেছন দিকে তাকিয়ে ভয় পেয়ে যান। উনি দেখেন এই যে গাছের গুড়িটা, এই গুড়িটা হেঁটে হেঁটে পানির ভিতরে নেমে যাচ্ছে। মনে হচ্ছে এই গাছের গুড়ির প্রত্যেকটা শেকড় এক একটা পা, যেমন অক্টোপাস এর অনেকগুলো পা থাকে, অক্টোপাস যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়, মনে হচ্ছে এই গাছের গুড়ির প্রত্যেকটা শেকড় এক একটা পা হয়ে হেঁটে 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 পানির মধ্যে নেমে যাচ্ছে আর চিকচিক চিকচিক শব্দ করছে। এই জিনিসটা দেখে দাদা তো বেশ ভয় পেয়ে যান। ভাবলেন যে আরে এটা কি দেখলাম, ঠিকঠাক দেখলাম
নাকি চোখের ভুল দেখলাম। এরপর দাদা দেখেন ভয়ঙ্কর আর একটা জিনিস। উনি দেখেন উনি যেখানে দাঁড়িয়ে মাছ ধরছিলেন ওনার থেকে 10 থেকে 12 ফুট দূরত্বে হঠাৎ করে ওই গুড়িটা নদীর ভেতর থেকে বুড়বুড়ি দিতে 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 ভেসে ওঠে। আর ওইটার উপরে 12 থেকে 15 ফুট উচ্চতার একটা লম্বা মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে। দাদার সাথে সাথে 2 ব্যাটারি টর্চ লাইটটা ওইদিকে ধরেন। তখন দেখতে পান ভয়ঙ্কর একটা জিনিস। এটা দেখার জন্য দাদা মোটেও প্রস্তুত ছিলেন না। দাদা দেখেন কালো কুচকুচে একটা মহিলা, তার মাথাটা বডির থেকে অনেক বড়, মানে বডির তুলনায় অনেক বড়, চুলগুলো এলোমেলো অনেক লম্বা, মনে হচ্ছে এই চুলগুলো নড়াচড়া করছে, অর্থাৎ চুল নড়াচড়া করছে, আমাদের যে চুলগুলো বাতাসে নড়ে, কিন্তু যদি এমন হয় প্রত্যেকটা চুল এক একটা সাপের মতো কিলবিল করে, কেমনটা হবে? মনে হচ্ছে এরকম কিছু। এই চুলগুলো আবার ওই গুড়িটাকে পেঁচিয়ে ধরে রেখেছে, মনে হচ্ছে ওইটা দিয়ে ওই অবয়বটা শক্ত করে ওই গুড়ির উপর দাঁড়িয়ে আছে। আর মুখটা এক পাশে পোড়া, চোখ দুটো লাল জলজল করছে। ভয়ঙ্কর এই রূপে দাদার সামনে দৃশ্যমান হয় ওই অবয়বটা, আর বিশ্রীভাবে খিলখিল করে হাসতে থাকে। তো দাদা এটা দেখার পর প্রচন্ড ভয় পান, ওনার মাথার কাজ করছিল না, কি করবে বুঝে উঠতে পারছেন না। তো উনি তো সবসময় দোয়া দুরুদ পড়তেন, শরীর বন্ধ রাখতেন, তাতে যখনই বাইরে বের হতেন দোয়া দুরুদ পড়ে বের হতেন, শরীর বন্ধ করে বের হতেন, এটা দাদার অভ্যাস ছিল। দাদা তখন টর্চ লাইট জাল ফেলে দিয়ে পিছন থেকে দিয়েছেন এক দৌড়, অর্থাৎ পিছনে ফিরে দিয়েছেন এক দৌড়। আল্লাহর নাম স্মরণ করতে করতে উনি বাড়ির দিকে দৌড় দিয়েছেন। প্রথম দিকে মুখ থেকে আসলে কোনো দোয়া দুরুদ বের হচ্ছে না, এতটা ভয় পেয়েছেন উনি। এরপর দোয়া দুরুদ পড়তে পড়তে বাড়ির দিকে আগাচ্ছেন। বাড়ি থেকে প্রায় 5 থেকে 7 ফুট দূরত্বে রাস্তার একটু আগে যখন এসেছেন, অর্থাৎ পৌঁছেছেন ওইখানে, তখন ঘটলো আরেকটা ঘটনা। দাদার কাছে মনে হলো যে নূপুরের ঝনঝন ঝনঝন আওয়াজ হচ্ছে। কারো পায়ে যদি নূপুর পরা থাকে, নূপুর পরা অবস্থায় হাঁটলে এক ধরনের আওয়াজ হয়, দৌড়ালে কিন্তু এই আওয়াজটা বেড়ে যায়, মনে হচ্ছে দৌড়ের আওয়াজ হচ্ছে। দাদা কিন্তু ভয়ে পেছন দিকে তাকান নাই। এরপর ভয়ঙ্কর সেই খিলখিল হাসির শব্দ ওনার কানে ভেসে আসে। দাদা বুঝতে পারলেন এই ভয়ঙ্কর মহিলা জিনটা দাদার পিছু নিয়েছে। দাদা পিছন দিকে তাকান নাই। বাড়ির কাছাকাছি যখন চলে আসছেন দাদা দেখেন আর একটা জিনিস, একটা অস্বাভাবিক আকৃতির বিশাল বড় বিড়াল সামনের থেকে দাদার পাশ কেটে চলে যায়। এরপরই ওই নূপুরের শব্দটা আর পাওয়া যায় না, ওই হাসির শব্দটা আর পাওয়া যায় না। দাদা এমন ভয় পেয়েছেন, বাসার থেকে তখন একটু দূরে আছেন, দাদা চিৎকার করে এই যে তানজিলাপুর আব্বু, তানজিলাপুর চাচা, তাকে ডাকতে থাকেন, এই ওয়াহিদ, এই হারুন, তোরা কই, এদিকে আয়, আমাকে বাঁচা, আমাকে নিয়ে যা তাড়াতাড়ি, মরে গেলাম রে। তো এটা বলতে বলতেই উনি বাড়িতে চলে আসেন, উঠোনে এসে অজ্ঞান হয়ে যান, মুখ থুবড়ে পড়ে যান। এদিকে এই তানজিলাপুর বাবা, চাচা, তারপর তানজিলাপুর দাদি ঘর থেকে বের হয়ে এসে দেখে এই অবস্থা। দাদাকে ঘরে নিয়ে যান। ওনারা তো কান্নাকাটি শুরু করে দিচ্ছেন, কি হলো কি হলো, দোয়া দুরুদ ওনারা যা জানেন সেটা পরে দাদাকে ফু দিচ্ছেন, মাথায় পানি ঢালতে থাকেন অনবরত। দাদার যখন জ্ঞান ফেরত আসলো তখন সবাই দেখতে পেলেন দাদার চেহারায় এমন এক ভয়ঙ্কর ভীতিকর একটা ভাব ফুটে উঠেছে, যেটা পূর্বে কখনোই কেউ দেখেনি। দাদা তো মোটামুটি সাহসী ছিলেন, কিন্তু ভয়ঙ্কর একটা ভীতিকর ভাব তার চেহারায় ফুটে উঠেছে। দাদাকে সবাই জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে, কি দেখে আপনি ভয় পেয়েছেন? দাদা একটু স্বাভাবিক হয়ে সবাইকে এই বিষয়টা খুলে বলে। তো পরের দিন সকাল থেকে দাদার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর আসে, পুরো শরীর ব্যথা। ওই দিন স্থানীয় মসজিদের এক ইমামকে ডেকে নিয়ে আসা হয়। তিনি এসে দাদাকে ঝাড়ফুঁক করেন, পানি পরা দেন। ইমাম সাহেব বলেছিল যেন ভুলেও রাতের বেলা আর উনি ঘর থেকে বাইরে বের না হন, বিশেষ করে মাছ ধরার উদ্দেশ্যে যেন উনি আর না যান, আর দাদাকে ভালো কোনো হুজুর কবিরাজ দেখাতে বলেন। পরবর্তীতে দাদার কিছু অদ্ভুত সমস্যা আস্তে আস্তে মারাত্মক আকার ধারণ করতে থাকে। দাদা অল্পতে রেগে যেতে থাকেন। দাদা যখন রেগে যেতেন তখন দাদার চোখ দুটো অনেক বড় বড় হয়ে যেত আর আগুনের মতো জল করতো, হিতাহিত জ্ঞান থাকতো না। যে মানুষ প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, সবসময় জিকির আজগার করতেন, এই মানুষটা মসজিদে যাওয়া তো দূরের কথা, নামাজ পড়াই আস্তে আস্তে বাদ দিতে থাকেন। হুজুরের ঝাড়ফুঁক, পানি পড়ায় দাদার কোনো পরিবর্তন আসছে না। ডাক্তারও দাদার কোনো সমস্যা ধরতে পারে না। আস্তে আস্তে দাদা একদমই নামাজ কালাম ছেড়ে দেন।
দাদার এমন পরিবর্তন দেখে সবাই অবাক হয়। দাদার ব্যবহারও খুবই খারাপ হতে থাকে, কারোর সাথে উনি ভালো ব্যবহার করেন না। কিছু থেকে কিছু হলেই দাদিকে ধরে মারধর করা শুরু করেন, যেটা আগে কখনোই করতেন না। তো এমন অবস্থা চলছে। তো দাদা সহজে গোসল করতে চাইতেন না। 4 থেকে 5 জন মিলে জোর করে ধরে তাকে গোসল করাতে হতো। দাদাকে যখন এই তানজিলাপুর আম্মু খাওয়াতে যেতেন, তখন তানজিলাপুর আম্মুকে খুবই গালিগালাজ করতেন, খামচি দিতেন, চোখ বড় বড় করে তাকাতেন। তো এমন কিন্তু চলছিল। এমন পরিস্থিতিতে ভালো কোনো কবিরাজের খোঁজ কিন্তু চলমান থাকে। তার কিছুদিন পর থেকে দাদির সাথে শুরু হয় নতুন কিছু সমস্যা। একদিন রাতে ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা। দাদি ও দাদা ঘুমিয়ে আছেন। তো দাদি ঘুমের মধ্যে অনুভব করেন খাটের চারপাশে নুপুরের ঝন 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 আওয়াজ করতে করতে কে যেন হাঁটাহাঁটি করছে। পরক্ষণে দাদির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে দাদি কিছুই দেখতে পান না, নুপুরের শব্দটাও তখন নাই। মনের ভুল ভেবে দাদি আবার ঘুমিয়ে পড়েন। এবার ঘটলো ভয়ঙ্কর আরেকটি ঘটনা। দাদির স্বপ্নের ভিতরে দেখে একটা মহিলা অবয়ব, পুরোপুরি বোঝা যাচ্ছে না তার চেহারা, কিন্তু সে ভয়ঙ্কর কণ্ঠে বলছে, নিয়ে যাব তোর স্বামীকে, নিয়ে যাবো রে, আমরা নিয়ে যাব। তোরা কেউ আমাদেরকে আটকে রাখতে পারবি না। তোর স্বামীকে ভালো লেগেছে রে, পছন্দ হয়েছে, নিয়ে যাব। দাদি ঘুম থেকে ভয়ে উঠে বসে পড়ে খাটের উপর। মনে মনে ভাবে, এটা আমি কি দেখলাম? সত্য দেখলাম না ভুল দেখলাম? দাদি আবার দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন আবার। এভাবে 2-3 দিন যাবার পর দাদির সঙ্গে রাতের বেলা ঘটে আরেকটি ভয়ের ঘটনা। ওই দিন গভীর রাতে দাদুর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো গ্রামের ওয়াশরুমগুলো ঘর থেকে তো একটু দূরেই, স্বাভাবিকভাবে যেটা হয় আর কি। তো দাদি হারিকেন নিয়ে ঘর থেকে বের হয়ে উঠোনে যখনই আসছেন, তখনই দেখতে পান একটা ভয়ঙ্কর অবয়ব 12 থেকে 15 ফুট উচ্চতার ওনাদের ওয়াশরুমের পেছনে দাঁড়িয়ে আছে এবং খিলখিল করে হাসছে দাদিকে দেখে। দাদি তো ভীষণ ভয় পেয়ে গেছেন। সঙ্গে সঙ্গে এক দৌড় দিয়ে ঘরে ফেরত আসছেন। আর এই যে তানজিলাপুর আম্মুকে জোরে ডাকাডাকি করছে, এই তানজিলার মা, এই তানজিলার মা, ওঠো ওঠো। এদিকে এরকম ডাক শুনে তানজিলাপুর আম্মু তো দরজা খুলে বলেন, কি হয়েছে আম্মা, ডাকতেছেন কেন? এত রাত্রে কোনো সমস্যা হয়েছে নাকি? তখন দাদি বলছেন, দেখো তো বৌমা, এই ওয়াশরুমের পিছনে কিছু দেখতে পাও কিনা? তখন আর আম্মু বলছেন, কই না তো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন দাদি সব ঘটনা খুলে বলে যে উনি কি দেখেছেন। তানজিলাপুর আম্মু দাদির কথা শোনার পর উনি বুঝতে পারেন যে এই ঘটনা তখন থেকে ঘটা শুরু হয়েছে যখন থেকে এই দাদা মাছ ধরতে গিয়ে ভয় পেয়েছেন। এরপর থেকে কিছু না কিছু তো ঘটছেই। তো এইভাবে তো থাকা যায় না, খুব দ্রুত ভালো কোনো কবিরাজ দেখাতে হবে, কিছু একটা করতেই হবে। ওনার আম্মু তো ভয় পেয়েছিলেন একদিন। তো দাদা যেদিন ভয় পেয়েছিলেন তার পরের দিন এই তানজিলাপুর বড় চাচার ছেলে, যার নাম হচ্ছে জাহিদ, সে ওনাদের সমবয়সী হবে, তো দাদাকে দেখার জন্য এসেছিলেন। তার বয়স ওই সময় 7-8 ছিল আর কি। তো ওই দিন রাতের বেলা ঘটে আরেকটি ঘটনা। তো ওনার আম্মু অর্থাৎ তানজিলাপুর আম্মু এশার নামাজ পড়ার জন্য পাটি বিছিয়ে আল্লাহু আকবার বলে কেমন দাঁড়াবেন, তখন কিন্তু ওই যে চাচাতো ভাই জাহিদ, সে পাশেই একটা খাটের উপর শুয়েছিল। আকাশে মেঘের গর্জন হচ্ছিল, চতুর্দিকে ঝড়ের মতো বাতাস হচ্ছিল। ওই মুহূর্তে চাচাতো ভাই জাহিদ সে দেখতে পায় লম্বা কালো একটা মহিলা, হাত ভর্তি নাকি বড় বড় লোম, সে 2 হাত এগিয়ে দিয়ে এই চাচাতো ভাইয়ের গলা টিপে ধরেছে। চাচাতো ভাই তো জোরে চিৎকার দিয়ে ওঠে, বলে, চাচি চাচি দেখেন, আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তানজিলাপুর আম্মু তো নামাজের নিয়ত বাদ দিয়ে ঘুরে তাকিয়ে দেখেন যে এই যে চাচাতো ভাই জাহিদ, সে নিজের 2 হাতই গলার উপর চেপে ধরে এই কথা বলছে। তার হাত ছাড়াতে গিয়ে তানজিলাপুর আম্মুর যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এরপর উনি যখন দোয়া দুরুদ পড়ছিলেন জোরে জোরে, এরপর অনায়াসেই হাত দুটো গলা থেকে নেমে আসে। এদিকে পাশের ঘর থেকে দাদি, ছোট চাচা, এনারা এসে দেখেন এই অবস্থা। তো ছোট চাচা আর হচ্ছে তানজিলাপুর আব্বু, ওনারা এখানেই থাকতেন, আর বড় চাচারা একটু সাইডে বাড়ি করে সেখানে থাকতেন। এই জন্যই মূলত দাদাকে দেখার জন্য যে জাহিদ এসেছিল। এইভাবে আস্তে আস্তে এই ভয়ঙ্কর মহিলা চিন্তির উৎপাত এই বাড়িতে বাড়তেই থাকে, আর কথাগুলো আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে যেতে থাকে। এদিকে দাদা ঘুমের মধ্যেই চিৎকার করে বলে উঠতো, আমাকে ছেড়ে দে, আমাকে আর কষ্ট দিস না, আমাকে নিয়ে যাস না, আমি আর কখনোই রাতে মাছ ধরতে যাব না। পরের দিন ঘটলো আরেকটি ঘটনা। দাদা হঠাৎ করেই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যান। তো প্যারালাইসিস হওয়ার কথা শুনে তানজিলাপুর বড় ফুপু বাড়িতে বেড়াতে আসেন, দাদাকে দেখতে আসেন। তো ফুপু এসে
প্রথমে সবাইকে বলতে থাকেন যে এমন একটা ভীতিকর অবস্থা চলতেছে, অথচ আমাদের কাউকে জানাও নাই। আমার বড় ছেলে মুসা তো একজন মাওলানা, এরকম টুকটাক কবিরাজের কাজ তো সে করে থাকে। তার নানা, অথচ সে জানলো না এই অবস্থা, তার নানার এরকম একটা সমস্যা চলতেছে। এটা কি ঠিক হইল? ওই সময় এই যে মুসা ভাই, ওনার চিন্তা আসলে কেউ করেন নাই। কোন এক অজানা কারণে তার বিষয়টা ওনারা ভুলেই গিয়েছিলেন। এরপর মুসা ভাইকে দ্রুত আসতে বলা হয়, যে উনি যেন তাড়াতাড়ি চলে আসেন আর কি। তো মুসা ভাই একজন ভালো মাওলানা হয়েছিলেন, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতেন, বিশেষ করে শীতকালে বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিল হয়। উনি কিন্তু খুব ভালো একজন দায়ী এবং একজন ওয়াইজেন হিসাবে নাম করিয়েছিলেন। তো উনি তো যখন শুনেছেন তার নানার এই অবস্থা, উনি তো দ্রুত চলে আসেন। এসে দেখে যে এই অবস্থা, উনি তো খুব দুঃখ প্রকাশ করতেছেন, বলে যে আমার নানা, অথচ আমি জানলাম না যে নানার এই সমস্যা হয়ে গেছে। উনি রুকিয়া করার প্রস্তুতি নিচ্ছেন। ওই দিন রাতের বেলা উনি রুকিয়া শুরু করবেন। পরিবারের সবাইকে এক ঘরে থাকতে বলেন, সবাই যেন একটা ঘরে থাকে। ভাই মহিলাদের চুলগুলো বেঁধে রাখতে বলেন, কেননা চুল খোলা রাখলে যখন রুকিয়া করা শুরু হবে তখন যে জিনেরা চলে আসে, এরা অনেক সময় মহিলাদের উপর আসর করে বসে। এরকম ভাবে আসর করতে তাদের জন্য সুবিধা হয়, তারা আকৃষ্ট হয়। এই জন্য চুলটা বেঁধে রাখতে বলেছিলেন। আর ঘরের দরজা জানালা সব লাগিয়ে দিতে বলেন। আর একটা আলাদা রুমে দাদাকে রাখা হবে। তো দাদাকে যেখানে রাখা হবে সেই দিকে আবার একটা শাড়ির মাধ্যমে চতুর্দিকে একটা পর্দা সৃষ্টি করা হবে ওই ঘরের মধ্যেই। ওইখানে শুধু ছোট চাচা থাকবেন, অর্থাৎ এই মুসা ভাইয়ের ছোট মামা হয় আর কি, যেহেতু মুসা ভাইয়ের নানা হতেন আর তানজিলাপুর দাদা হতেন আর কি। তো সেই হিসাবে ওনার দাদার ছেলেরা তো মুসা ভাইয়ের মামা হবেন। তো এভাবে তো উনি সবাইকে বলে দিয়েছেন যে উনি এই পদ্ধতিতে চিকিৎসা করবেন। রাতের বেলা দাদাকে সেভাবেই রাখা হয়। এরপর রুকিয়া শুরু করে মুসা ভাই। বেশ অনেকক্ষণ ধরে রুকিয়া চলছে চলছে, টানা 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পর পরিবারের সবাই বুঝতে পারে কোন একটা পরিবর্তন হচ্ছে, কারণ এই 2 ঘন্টার মধ্যে কেউ কিছুই বুঝতে পারেনি। 2 ঘন্টা পর মনে হচ্ছে বাড়ির চতুর্দিকে ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেছে, গাছগুলো হেলে দুলে পড়ছে, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। আর হঠাৎ করে টিনের ঘরের প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে আঁচড় দেওয়ার শব্দ। কেউ যদি আঁচড় দেয় টিনের চালের উপরে কেমন ক্যাচ ক্যাচ শব্দ হবে। এরপর দরজার উপর এরকম শব্দ। আবার হঠাৎ করেই জানালাগুলো খুলে যায়, কাঠের জানালা, এদিকে বাইরে ঝড় বাতাস হচ্ছে, ধরম ধরম করে জানালাগুলো একবার লাগছে আবার খুলে যাচ্ছে, ঠাস করে লাগছে, সেই ধাক্কায় আবারও পেছন দিকে সরে যাচ্ছে, আবার লাগছে, যেভাবে হয় আর কি জানালা যদি খোলা থাকে বাতাসে যেমনটা হয়। তো এরকম কিন্তু চলছে। ওই সময় কিন্তু তানজিলা আপুও ঘরের মধ্যে ছিলেন, উনিও এই আওয়াজটা টের পাচ্ছিলেন, কিন্তু আসলে কি হচ্ছে, কি আশয় বিষয়, উনি ছোট ছিলেন, এগুলো তার ওইভাবে বুঝতে পারেন নাই। তবে সেই ভয়ঙ্কর ঝড়ো বাতাস, টিনের চাল, বেড়া, দরজার উপর নখের আঁচড় আর জানালাগুলো একবার খুলে যাওয়া বন্ধ হওয়া, এটা উনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন। এর কিছুক্ষণ পরেই ওই মহিলা জিনটা দাদার শরীরের উপরে আসর করে। সেই ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে, একসাথে অনেকগুলো ব্যক্তি কথা বলে যেমনটা শোনা যায়, ওই রকম কর্কশ কণ্ঠে কথা বললে যেরকম শোনা যায় ওইভাবে বলতে থাকে যে তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ডাক দিয়েছিস, তুই জানিস আমরা কারা? তখন মুসা ভাই ভয় পেয়েছিলেন, তারপরও সাহস করে জিজ্ঞেস করেন যে তোরা কে রে বেটি, কোত্থেকে আসছিস, আমার নানার উপর কেন ভর করছিস বল। তখন ওই শক্তিশালী মহিলা জিনটা বলতে থাকে, শুনে রাখ, আমরা 7 বোন, আমরা অন্য জিনেদের মতো না, ভয় পেয়ে সব বলে দেব, আমাদেরকে এরকম মনে করিস না, আমরা অনেক শক্তিশালী। আমরা যদি দূর থেকেও কাউকে একবার নজর দেই তাহলেও কেউ বাঁচতে পারে না, আর আমাদেরকে কেউ দেখে ফেললে ওখানেই সে মারা যায়। শোন, আমরা মারিদ গোত্রের জিন, আমাদের সর্দারের কথার অবাধ্য হওয়ার কারণে আমাদেরকে গোত্র থেকে বের করে দেওয়া হয়। আমরা বহুদূর ছিলাম, আমরা গাছের গুড়ির সাথে ভাসতে ভাসতে এখানে এসেছি। তো নানা আমাদেরকে মুক্ত করেছে, আমাদেরকে ডেকে নিয়ে এসেছে। আমরা গোত্র থেকে বের হয়ে যেই গাছে থাকতাম, এক কালো জাদু সিদ্ধ তান্ত্রিক ওই গাছের উপর কালো জাদু করে ওই গাছটা কেটে ফেলে এবং ওই গাছের গুড়ির সাথে আমাদেরকে বন্দি করে এই গাছের গুড়িটা ফেলে দেয় নদীতে। সেখান থেকেই ভাসতে ভাসতে আমরা এখানে চলে এসেছি। তবে কথা ছিল, কোনো মানুষ যদি
এই গাছের গুড়ি স্পর্শ করে তাহলে আমরা মুক্ত হয়ে যাব। মূলত আমরা তোর নানার হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে মুক্ত হয়ে গেছি। এরপরই তোর নানার সামনে আমরা হাজির হয়েছি। তোর নানার কপাল ভালো, তার শরীর বন্ধ ছিল তখন, নাহলে ওখানেই মেরে ফেলতাম। আর আমাদের 7 বোনের মধ্যে এক বোন তোর নানাকে পছন্দ করে ফেলেছে রে। তোর নানাকে তো খেয়ে ফেলবে সে। বাঁচতে পারবি না, বাঁচাতে পারবি না, তোরাও বাঁচবি না, তোর নানাকেও বাঁচাতে পারবি না। যদি বাধা দিস তোর বংশের সবাইকে শেষ করে দিব। এই কথা শোনার পর মুসা ভাই বলে, এসব হুমকি ধামকি দিয়ে লাভ নাই। কি পারবি কি পারবি না সেটা পরে দেখা যাবে। তোর আমার নানার বিষয়ে কতটুকু জানিস বলতো? তখন ওরা বলতে থাকে, জানছি রে জানছি, অনেক কিছুই জানছি। তোর নানার নাম সৈয়দ আলী খান, তোর নানার 3 ছেলে 5 মেয়ে, এক ছেলের নাম ওয়াহিদ, আর এক ছেলের নাম হারুন, আর এক ছেলের নাম সাইদ। তো এভাবে পরিবারের সবার কথা এক এক করে বলছে ওই পিশাচ পরীরা। তখন মুসা ভাই বলে, আমার মামাতো ভাই জাহিদের গলা টিপে ধরেছিল কে? কেন ধরছিলি? তখন ওরা বলে যে তোর মামাতো ভাই জাহিদ একজন তুলা রাশির জাতক, সে আমাদের একজনকে দেখে ফেলেছে, সেই রাগ থেকে ওকে ভয় দেওয়ার জন্যই ওর গলা চেপে ধরেছিলাম, কিন্তু ওর চাচির কারণে কোনো ক্ষতি করতে পারি নাই। এরপর মুসা ভাই বলেন যে এবার বল, আমার নানির সঙ্গে তো কিসের শত্রুতা? নানিকে ভয় দেখাস কেন? তখন উত্তর আসে, তোর নানি একজন নামাজি ব্যক্তি, সবসময় তোর নানার কাছে থাকে, সবসময় বসে দোয়া দুরুদ পড়তে থাকে। তোর নানাকে যে নিয়ে যাব খুব একটা কাজ করতে পারি না, জুত পাই না, এই জন্যই তোর নানাকে আমরা ভয় ভীতি দেখাই, যাতে করে তোর নানার থেকে সে দূরে চলে যায় আর আমাদের ইচ্ছাও পূর্ণ হয়। এরপর মুসা ভাই বলেন, কথাবার্তা আর বেশি আগাবো না, এখন বল কি বিনিময় হলে তোরা চলে যাবি? তখন সেই পিশাচ পরীরা হাসতে থাকে, হাসতে হাসতে বলে, আমরা আগেই বলেছি অন্য জিনেদের মতো আমাদেরকে ভাবিস না, কোনো কিছুর বিনিময় আমরা চাই না, শুধু তোর নানার জীবনটাই চাই। তোরা তো দেখছি খুব খারাপ রে, আমরা তোর নানার জীবন চাইলাম, দিবি না? দিয়ে দে দিয়ে দে। তখন মুসা ভাই বলেছিল, হ্যাঁ আমরা খারাপ না, আমার নানার জীবন চাইবে, আমরা দিয়ে দিব। আমরা খারাপ, তোরাই আসলে খুব খারাপ, তোদেরকে এখনই বোতল বন্দি করবো। সেই দুষ্টু পরীগুলো বলে ওঠে, চেষ্টা করে দেখ না পারিস কিনা। তখন মুসা ভাই পরীদেরকে বন্দি করার অনেক চেষ্টা চালাতে থাকেন। অনেক চেষ্টা করার পরও তাদেরকে বোতল বন্দি করতে উনি সক্ষম হচ্ছিলেন না। মুসা ভাই চিন্তায় পড়ে যান যে হাজার চেষ্টা করে তাদেরকে বন্দি করা যাচ্ছে না, এরা অত্যন্ত শক্তিশালী আসলে। তবে উনি ওনার জানা সর্বশেষ যে বিদ্যা এটা প্রয়োগ করতে থাকেন, খুব জ্বালাময়ী কিছু আয়াত তেলাওয়াত করতে থাকেন। এরপর ওই পরীগুলো চিৎকার দিয়ে বলতে থাকে, আর পড়িস না, আর পড়িস না, তেলাওয়াত করিস না, আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি, জ্বলে গেল রে, পুড়ে গেল সব। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, তোর নানাকে আমরা নিয়ে যাবই, আর না হয় মেরে ফেলবো সুযোগ পেলে। এই বলেই পিশাচ পরীগুলো নাকি চলে যায়। এদিকে মুসা ভাইয়ের পুরো শরীর ঘেমে টপ টপ করে পানি পড়ছে, পাঞ্জাবিটা পুরোটা ভেজে গেছে, মনে হচ্ছে মাত্র উনি গোসল করে আসছেন। এরপরই পরিবেশটা স্বাভাবিক হয়। পরবর্তীতে মুসা ভাই বাড়িটা বন্ধ করতে হবে এটা বলেন, যাতে করে ওই পিশাচ পরীগুলো নানার কাছে আসতে না পারে। তারপর মুসা ভাই 4টা কালো মুরগির ডিম, 4টা বড় পেরেক, 4টা মাটির হাঁড়ি, কাগজে কিছু দোয়া লিখে ঘরের চারপাশে ঢাকনা দিয়ে লাল সুতো পেঁচিয়ে ওই মাটির হাঁড়িটা মাটিতে পুঁতে দেন। কিন্তু ওই যে দুষ্টু পিশাচ পরীগুলো মায়াজাল কিন্তু সৃষ্টি করছে বাইরে থেকে। দাদা কিন্তু আর সুস্থ হন না। তবে মুসা ভাই বলে গিয়েছিলেন সবসময় নানার পাশে যেন কেউ থাকে 24 ঘন্টায়, আর বাড়ির সবাই যেন সালাত আদায় করে, সূরা বাকারা বেশি বেশি করে তেলাওয়াত করে, আর রাতে কেউ না কেউ জেগে থেকে নানাকে যেন পাহারা দেয়। এই পরীগুলো এতটাই শক্তিশালী, অনেক বড় বড় দুর্ধর্ষ কবিরাজদের পক্ষেও এদের সাথে মোকাবেলা করাটা খুব কঠিন হয়ে যাবে। তো আল্লাহ তাআলা চাইলে আস্তে আস্তে নানা সুস্থ হয়ে যাবেন, এমনটাই বলেছিলেন আর কি মুসা ভাই। মুসা ভাই বিভিন্ন সময় নানাকে রুকিয়া করতেন, কিন্তু আসলে নানার এই যে প্যারালাইসিস অবস্থাটা, এইটা আর ভালো হচ্ছিল না। আস্তে আস্তে নাকি নানার অবস্থা এমন হয়েছিল যে নানা শুয়ে থাকতে থাকতে পিঠে ঘা হয়ে গিয়েছিল। দিন দিন দাদা শোকাতে থাকেন, অর্থাৎ মুসা ভাইয়ের নানা আর তানজিলাপুর দাদা, আমরা নানা বলেছি মুসা ভাইয়ের দৃষ্টিকোণ থেকে, তানজিলাপুর দৃষ্টিকোণ থেকে দাদা বলছি, যে দিন দিন দাদা তো শুকাতে থাকেন, খাওয়া দাওয়া একটা পর্যায়ে আস্তে আস্তে বন্ধ হতে থাকে। খালি বিছানায় শুয়ে শুয়ে বলতো, আমাকে আর কষ্ট দিস না, তোর আমাকে ছেড়ে চলে যা, আমাকে আর কষ্ট দিস না।
একদিন ঘটলো এক অদ্ভুত ঘটনা। তানজিলাপুর ছোট চাচা ফজরের আজান দেবার পর নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে দেখতে পান যে ওনার দাদা বিছানায় নেই, আশেপাশে কোথাও খুঁজে পায় না। তখন তো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, সবাই ভয় পেয়েছেন যে হয়তো বা দাদাকে নিয়ে গেছে। কিছুক্ষণ খোঁজার পর দেখা গেল দাদা খাটের নিচে শুয়ে আছেন, অথচ উনি কিন্তু নড়াচড়া করতে পারেন না। ওই সময় নিজে নিজে খাটের নিচে আসার তো প্রশ্নই নাই। এইভাবে আরেকদিন তানজিলাপুর আম্মু দেখতে পেয়েছিলেন যে ওনার দাদা সিঁড়ির উপর এসে বসে আছে। মনে হচ্ছিল ওনার দাদার হাতের দুই বাহুর নিচে কেউ ধরে এনে ওখানে বসিয়ে দিয়েছে। ওনারা ওখান থেকে সরানোর চেষ্টা করছেন কিন্তু পারছিলেন না। আসলে দাদার প্যারালাইসিস অবস্থায় নড়াচড়া করার কোনো ক্ষমতা ছিল না। তাহলে এটা কিভাবে হলো? আসলে ওই ভয়ঙ্কর দুষ্টু পরীগুলোই দূর থেকে দাদাকে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। এভাবে চলতে চলতে একদিন দাদার মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হতে থাকে, চোখ দুটো বড় বড় হয়ে যায়। আর এভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে যান দাদা। দাদা আসলে কি অন্যায়টা করেছিলেন প্রিয় লিসেনার্স? উনি কি কোনো অন্যায় করেছিলেন, কোনো ভুল করেছিলেন? গাছের গুড়ির সাথে জাল বাঁধলে কেউ তো সেটা জাল ছাড়াবেই, এটাই স্বাভাবিক। দাদা যখন মাছ ধরছেন, মূলত এই যে সাদা একটা গোলাকার বৃত্তের মতো ভাসতে ভাসতে আসতে দেখেছিলেন, ওই জিনিসটাই ছিল সেই ভয়ঙ্কর গাছের গুড়ি। এটাই ওখানে চলে এসেছিল, আর ওখানেই ওই জালটা বেঁধে গিয়েছিল। দাদা যেহেতু ওইখানে মাছ ধরছিলেন, আর এটাই ওনার জীবনের জন্য ভয়ঙ্কর কাল হয়ে দাঁড়ায়। এভাবে কিন্তু মানুষ ভুল করেই ফেলে, হাজার সতর্কতা অবলম্বন করলেও এই ভুলগুলো হয়েই যায়। এমনটাই হয়ে গিয়েছিল দাদার বেলায়। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। এটাই ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ভাই, আমার নাম আরেফিন, আর আমি মোহাম্মদপুরে থাকি। জি। আমার আসলে এটা কোনো স্পেসিফিক ঘটনা না, কিন্তু এটা আমার কিছু একটা মানে এক্সপিরিয়েন্স, কিছু ছেঁড়া এক্সপিরিয়েন্স, যেটা আমার সাথে আমি এক্সপিরিয়েন্স করেছি 2012 সনে, জি। 2014 সনে, 2015 সনে এবং 2017 সনে। আচ্ছা। এরকম এক্সপিরিয়েন্স করেছি। তো আমার এক্সপিরিয়েন্সটা ছিল হচ্ছে যে 2012 সনে আমি এসএসসি পরীক্ষা দিই। তখন বেসিক্যালি আমি ছোট বয়স ছিল, একটা সম্পর্কের মধ্যে চলে গেছিলাম। তো আমি দেখতাম যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না, আমি অনেক ট্রাই করতাম, ভালো যাচ্ছিল না। আমার পড়াশোনাতেও একটু সমস্যা শুরু হয়েছিল ওই সময়টায়। আমি বরাবর মানে ভালো স্টুডেন্ট ছিলাম ছোটবেলা থেকে, কিন্তু হঠাৎ করে আমার পড়াশোনায় মন বসতো না, এবং আমার ফ্যামিলিতেও একটু প্রবলেম দেখা যায়। আচ্ছা। এবং হঠাৎ করে আমার অনেক জ্বর, প্রচন্ড জ্বর। এটা মানে ঠিকই হচ্ছিল না, প্রায় 2-2.5 মাস ধরে জ্বর ছিল 2012 সনে, এটা আফটার এসএসসি। এবং তখন হঠাৎ একদিন আমি আমার বালিশের নিচে একটা তাবিজ পাই, বালিশের যে কাভারের নিচে একটা তাবিজ পাই। ওই তাবিজটা পাই, তারপরে আমি তো ভয় পেয়ে, আমি তো কিছু জানতামই না জিনিস। কেমন ছিল তাবিজটা দেখতে? তাবিজ নরমালি একটা তাবিজ, আচ্ছা। নরমাল একটা তাবিজ, একটা কালো সুতা দিয়ে বাঁধা, এরকম একটা তাবিজ। এটার পরে আমি জিনিসটা আমার বাসার মেয়েটিকে জানাই, আমাদের একজন খালা আছে, ওনাকে জানাই দেন, আমি আমার মাকে জানাই। এবং তারপরে আমার মা আরো মানে খোঁজা শুরু করেছিল যে বাসায় কি পাওয়া যায়। পরে বারান্দা থেকে প্রায় 3-4টা তাবিজ একসাথে পাওয়া গেছে, পিছনের বারান্দা থেকে। আচ্ছা। এবং আমাদের যে বাথরুম ছিল, সেই বাথরুমের জানালা ছিল ছোট একটা, ওই জানালার মধ্যে আবার তাবিজ পাওয়া গেছিল 3টা। এরপরে আমি মানে আমার মানে ওই সময়টায় আমি আসলে আমার আম্মু এই জিনিসগুলা হঠাৎ করে দেখলো, দেখার পরে ওই জিনিসটা আমার মাত্র শুরু হয়েছিল। জিনিসটা আমি অনেক উল্টা পাল্টা নাকি ভাবে আমি একটু অন্যরকম হয়ে গেছিলাম। আমার আম্মুর ভাষ্য, আমি করতাম কি, মানে আমি যাতা ভাবে ফ্রেন্ডদের সাথে যেভাবে কথা বলি, আমি বাসাতে ওভাবে কথা বলতাম। হয়তো ওভাবে ভদ্রতা থাকতো না আমার মধ্যে, একটা অ্যারোগেন্স থাকতো। তারপরে আমি একটা সময় আমার আম্মু বলে যে তুই এরকম কি করছিস? আমি বললাম কি করছি? ওরা বলে যে তুই ঘুরছিস কেন? তোর রুমের মধ্যে আমি ঘুরছিলাম। মানে পাইচারি করছিলেন? হ্যাঁ, পাইচারি মানে মানে কেমন করে জানি, মানে মনে হচ্ছিল, আমি বললাম যে ঘুরছি, মানে এভাবে রাউন্ড হয়ে ঘুরছিলাম আর কি অ্যাকচুয়ালি। তারপরে কোনো কারণ ছাড়াই? কোনো কারণ ছাড়াই। তারপরে একদিন হঠাৎ করে
আমি একটা ছবি আঁকি এবং আমার ঠিক খেয়াল থাকে না আমি ছবি আঁকি, ছবি আঁকার অভ্যাস আমার নাই। ছোটবেলায় আঁকতাম কিন্তু অনেকদিন আঁকি না, কিন্তু ছবিটা আমি আঁকি হচ্ছে মার্কার দিয়ে, অনেক হিজিবিজি ছবি আঁকি, মানে কোনো আচ্ছা। কোনো স্পেসিফিক কিছু না, কোনো meaning নাই সেটার। মিনিং নাই। আচ্ছা। আমার ফ্রেন্ড ছিল একজন, আমি নামটা বলতে পারছি না, কিন্তু সে আমার বাসায় আসার পরে যখন দেখে ছবিটা, অনেকক্ষণ তাকায় থাকার পরে আমাকে বলে যে আরিফিন, ছবিটা দেখে মনে হইতেছে যে একটা ডেভিল বা শয়তান ভেঞ্চি কাটতেছে, এরকম একটা ছবি আর কি আমি এঁকেছিলাম। আপনি জাস্ট ওটা কোনো কিছু ভেবেও আঁকেননি? কিছু ভেবে আঁকি নাই, জাস্ট নর্মালি আমি র্যান্ডম একটা ছবি আঁকি, ছবি না মানে হিজিবিজি নকশা আর কি আঁকছি। তারপরে হচ্ছে এরপরে হঠাৎ করে আমার যখন আমার জ্বর ছিল ওই সময়টায় আমার মুখ দিয়ে মানে লালা টালা বের হয়েছিল। এটা ছিল আমার সাথে প্রথম ঘটনা। তো সেকেন্ড টাইম এরকম করে আমার বাসার মেইড তাবিজ পেয়েছিল। তো তারপরে জিনিসটা একই রকমের তাবিজ দেখতে? ওই তাবিজটা আমি দেখিনি, ওইটা আমার বাসার মেইড দেখেছিল আর কি। এটা দেখেছিল, তারপর ওটা প্রবাবলি 2015-এ প্রবাবলি। আচ্ছা, তারপরে আস্তে আস্তে আমি জিনিসটা জানা শুরু করি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। তখন আমার আম্মুর সাথে আমি একদিন কথা বলি জিনিসটা নিয়ে, একদিন যে আম্মু এরকম তো আমার সাথে হয়েছিল, তো এগুলো কি, আমি তো এগুলো বিলিভ করি না। তো তখন আম্মু আমাকে হঠাৎ করে বলল যে আসলে এই জিনিসগুলা কখনো বলা হয় নাই তোমাকে, কিন্তু এরকম জিনিস রাসূল পাকের সাথেও হয়েছিল আমাদের। এবং মানে ব্ল্যাক ম্যাজিকের কথা বলছেন? সূরা নাস সূরা ফালাক এভাবে আসছিল। তো আম্মু তখন আমাকে বলে যে তোকে একটা হুজুরের কাছে নিয়ে যাব, তো এরকম আর কি। তো হুজুরের কাছে আমি যাই এবং ওখানে গিয়ে আমি এরকম আসলে আগে কখনো দেখি নাই। আমি ওখানে গিয়ে আমার অ্যাকচুয়ালি আমার পড়াশোনা খারাপ হচ্ছিল 2017-এর দিকে। আমার পড়াশোনা খারাপ হচ্ছিল, মানে সবকিছুর দিকে আমি একটু মানে ছন্নছাড়া হয়ে গেছিলাম। রুমের মধ্যে থাকতাম, কিরকম থাকতাম এরকম আর কি। তো তখন হঠাৎ করে আমি হুজুরের কাছে যাই এবং দেখি যে ওখানে আয়না পড়াচ্ছে। আচ্ছা। তো আয়না পড়ার ব্যাপারটা আমি আসলে জানতাম না ভাইয়া। তো তখন আর কি আয়না পড়লো এবং আমি অবাক হয়ে দেখলাম যে আমার ব্যাপারে আমি বলে দিচ্ছে সব, আচ্ছা। এবং যে জিনিসগুলো মানে টোটালি অথেন্টিক আমার নিজের ব্যাপারে বলে দিচ্ছে। এবং তারপরে বলে দিচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কে করেছে, নাম বলে নাই, কিন্তু একটা মানুষের আকৃতি টাইপের একটা কথা বলেছে যে এরকম কেউ করেছে। তো তখন বোঝা গেল যে এটা কে করেছে, আমার কোন একটা রিলেটিভ। কিন্তু মানে এরকম আর কি ঘটনা হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা সেটা আমরা শুনতে চাই, বলতে চাচ্ছি। বলেন। এই ঘটনাটা ভেরি রিসেন্ট এবং এটা গত 1 বছরের মধ্যে, 8 মাস হবে হয়তো। এই ঘটনাটা হয় এবং এই ঘটনাটা হচ্ছে 2017-এর লাস্টের দিকে, হ্যাঁ অক্টোবরের দিকে সম্ভবত। আচ্ছা। তো ওই সময়টায় হঠাৎ করে আমার সবকিছু খারাপ যাচ্ছিল। আচ্ছা। তারপরে আমার আম্মুকে আমি বললাম যে আম্মু, আমার তো আবার সবকিছুতে পড়াশোনায় খারাপ যাচ্ছে, আমি পড়াশোনায় খুবই গ্রেড অনেক কমে গিয়েছিল আমার, ডি, তারপর সি এর উপর উঠছিল না, তারপরে অসুস্থ থাকতাম, হ্যাঁ শরীর অনেক উইক লাগতো, আমি সারাদিন ঘুমাতাম, শরীরটা উইক লাগতো। তারপর আম্মু আমাকে বললো যে আচ্ছা তুই কি যাবি ওই জায়গাটায় আবার? তো আমি বললাম যে আম্মু আমি যেতে চাচ্ছি না, কিন্তু পরে আমার আম্মু বললো যে একটু চল দেখি কি অবস্থা। তো ওখানে যাওয়ার পর আসলে আমার আম্মু আমাকে দেখেই ভয় পেয়ে গেছিল যে আমার চোখের নিচে সবসময় কালি থাকতো, কেমন যেন একটা আপনি সুস্থ ছিলাম না এবং উইক, অনেক উইক, এবং সারাদিন শুয়ে থাকতাম এবং অনেক ঘুমাতাম, এত ঘুমাতাম যে আমার প্রায় 14-15 ঘন্টা আমি ঘুমাতাম। এবং ঘুমের পরেও নিশ্চয়ই ওই টায়ার্ডই থাকতাম এবং শরীর ভালো লাগতো না। এবং তারপরে আমি ডাক্তারও দেখিয়েছিলাম, নিউট্রিশনিস্ট। তারপরও জিনিসটা না ওভাবে ভালো হচ্ছিল না আমার। আমি মনে করছিলাম জিনিসটা আমার অভ্যাস, হয়তো আমি চেষ্টা করতেছিলাম ঠিক হওয়ার, কিন্তু তারপরেও ঠিক হচ্ছিল না। যখন আমি হুজুরের কাছে যাই, উনি একজন মহিলা হুজুর, আমি নাম বলতে চাচ্ছি না, তো উনি আসলে আমাকে দেখে উনি আমার হাতটা ধরে বলেছে যে বাবা তুমি তো, উনি অনেক মুরব্বী, উনি বলেছে যে বাবা তুমি একটু সমস্যায় পড়ে গেছো, তো তোমার আসলে তুমি কি হয়েছে তোমার? তো তখন আমি ওনাকে বললাম যে আমি কি কি এক্সপেরিয়েন্স করেছি, এক্সপিরিয়েন্স গুলো বলি। ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে আমার খাটে হঠাৎ একদিন আমি দেখি যে আমি জানালা ধরে ঝুলে আছি মাঝরাতে 3টার দিকে। জানালা ধরে ঝুলে নেই, জানালাটা ধরে আছি, মুখটা একদম জানালার কাছে।
ঠিক তখনই আমি ভয় পেয়ে যাই এবং আমি শুয়ে পড়ি এবং আমি আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি শেষ যখন হয়, ঠিক তার শেষ হওয়ার আগ পর্যন্ত আমি একটা নিঃশ্বাস শুনি, মনে হচ্ছিল একটা খুবই গাম্ভীর্য একটা নিঃশ্বাস, এরকম একটা নিঃশ্বাস হচ্ছিল অনেক। তো নিঃশ্বাসটা শোনার পরে মানে আমি খুব দ্রুত আয়াতুল কুরসিটা পড়ি। যখনই পড়া শেষ হয় তখনই মানে ওই নিঃশ্বাসটা থেমে যায়। এটা ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, সেকেন্ড এক্সপিরিয়েন্স দেখি যে আমি উল্টাপাল্টা স্বপ্ন দেখি। আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখি এবং মানুষ মারা যাচ্ছে, আপন মানুষ মারা যাচ্ছে বা পর মানুষ মারা যাচ্ছে, এরকম স্বপ্ন দেখি। আরেকটা স্বপ্ন দেখেছিলাম আমি সাপ বেজিকে খাচ্ছে, বেজি সাপকে খাচ্ছে, এরকম একটা স্বপ্ন দেখি। স্বপ্নটার আমি খুব জানতে চাচ্ছিলাম যে স্বপ্নটার অর্থটা কি, মিনিংটা কি, কিন্তু আমি কখনো জানার চেষ্টা করি নাই, কারণ চেষ্টা করলে আমি মানে হয়তো ভয় পেয়ে যাব। আমি অত একটা প্রায়োরিটি দেই না এই জিনিসটাকে। মানে প্রায়োরিটি দিয়েছেন, ভয় জানাননি। হ্যাঁ হ্যাঁ, ওরকমই ব্যাপারটা। তো তারপরে আরো কাহিনী আছে। আরেকদিন যেটা হয়, আমার খাট কেঁপে উঠেছিল। খাট কেঁপে ওঠার পরে আমি ওই দিন আসলে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। আপনি তারপর রুমে একা ছিলেন? আমি রুমে একা থাকতাম ওই সময়টা। আমার আব্বু আর আম্মু আর একটা রুমে থাকতো। তো আমার ভাই বোন হঠাৎ করে দেশের বাইরে চলে যায়, এই জন্য আমার একটা রুম ফাঁকা ছিল। তো পরে আমি আমার মাকে বললাম যে আম্মু তুমি কি আমার সাথে ঘুমাবা রাতের বেলা? তো এরকম আম্মু আমার সাথে 2 দিন ঘুমায়। হঠাৎ একদিন আমি আম্মুর সাথে ঘুমায় আছি, ঠিক আমার পিছনে একটা রটেন একটা আড়ষ্ট টাইপের একটা হাত। হ্যাঁ, মনে হচ্ছিল যে মাছের আঁশ সেখানে লেগে আছে, কেমন যেন একটু স্মেলও পাচ্ছিলাম আমি জানি না স্বপ্নের মধ্যে স্মেল পাই কিনা, কিন্তু আমার এই ঘাড়ের এখানে মানে খুব শক্ত করে ধরে, ঘাড়ের পিছন দিকটায়। হ্যাঁ, মানে ঘাড়ের পিছন দিকটা গলাটা একটু ধরে আর কি, ঘাড় থেকে এসে মানে কান থেকে আসে এসে গলাটা ধরে। এটা হওয়ার পরে আমি মানে একটু শাউট করে উঠি, হঠাৎ করে একটা মানে চিৎকার করে উঠি এবং আম্মু তার হাত আমার মাথার মধ্যে দেয়। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম ওই দিন। এবং ওই সময়টায় আমার বাসায় যিনি খালা, আমার মেয়ে, উনি 15 বছর ধরে আমার বাসায় আছে, সে হঠাৎ একদিন আমাকে বলল যে সে নাকি ছাদের মধ্যে সে আমাকে দেখছে এবং যেই রাতে আমার গলা চেপে ধরে তার আগের রাতে নাকি সে আমাকেই দেখছে মাঝরাতে, অথচ তার আগের রাতেও আমি আমার আম্মুর সাথে শুয়েছিলাম এবং সে আমাকে দেখছে এবং আমি নাকি তাকায় ছিলাম তার দিকে, একভাবে তাকায় ছিলাম, এরকম দেখছে। আর ছাদে একদিন দেখে যে আমি মাঝরাতে না, ওটা হচ্ছে রাত 11টার দিকে। আচ্ছা, 11টার দিকে, কিন্তু নিচে এসে দেখে আমি কম্পিউটারে বসে আছি। তো আমার কাছে জিনিসটা হাস্যকর লাগছিল, কিন্তু আমি যখন হুজুরের কাছে গেলাম তখন হুজুর বললো যে বাবা তোমাকে এমন কিছু করা হয়েছে, আমি প্রবাবলি জিনিসটা বান মারে এবং ক্ষতি কি জানি থাকে। পরে বলেছে যে তোমার যেটা করেছে, তোমার ছবি টবি আঁকায় কুকুর টুকুরকে খাওয়াইছে, তারপরে নাকি তোমাকে করছে, তোমাকে এমন একটা ক্ষতি দিয়ে দিছে যে তুমি আস্তে আস্তে নেশাগ্রস্তের মতো উইক হয়ে যাবা এবং আস্তে আস্তে মারা যাবা, এবং তোমার যেন কোনো ভালো কিছু তুমি লাইফে গেইন করতে না পারো, তোমার সবসময় একটা বাধা থাকবে এবং তোমার কোনো কিছু ভালো যাবে না, এরকম একটা তোমাকে আস্তে আস্তে মেরে ফেলবে। এটা ব্ল্যাক ম্যাজিক যিনি করেছেন হ্যাঁ, তারই আছে করা এটা। ওকে, তো এই জিনিসটা কে এটা আমাকে বলে নাই, কিন্তু মানে বুঝিয়ে দিয়েছিল যে কে হতে পারে। তো এই জিনিসটা তারপর বলেছে যে আমি যে বাসাটায় থাকতাম সেই বাসাটার সামনে একটা বড় উঠান ছিল, অনেক গাছপালা ছিল, উপরে ছাদ ছিল, 3 তলা, অনেক পুরনো একটা বাসা, আদাবরে। তো সেই বাসাটায় এই কাহিনীগুলো হয় আর কি। হুজুর শুনে তারপরে আমাকে বলেছে যে সবচেয়ে ভালো হয় বাবা যদি তুমি তোমার বাসাটা বন্ধক দিয়ে দাও, তারপরে কারণ জিনিসটা যেটা এক্সেস হচ্ছে, এবং পরে উনার লোকজন পাঠায়, পরে আমি বাসাটা বন্ধক দিয়ে দিই এবং আমাকে কয়েকটা প্রসিডিওর দেয়, যেমন কিছু তেল আছে যে জিনিসটা মাথায়, কানে, নাভিতে, গলায়, সব জায়গায় দিতে হবে, এবং কিছু পানি, ওই পানি গোসল করে খেতে হবে, তারপর ওই পানি ঘরে ছিটাই দিতে হবে, এরকম কিছু প্রসিডিওর আমার আম্মুকে আমাকে জানায় দেয়। তো এই ঘটনাগুলো আমি ফেস করি এবং আমি এটার পার্মানেন্ট সলিউশন চাই। আমি জাস্ট এটার পার্মানেন্ট সলিউশন চাই ভাই। আমি এখনো কি তার মানে পার্মানেন্ট সলিউশন আপনি পাননি? না, আমার প্রচন্ড রাগ, আমার এত রাগ হয় সময়টা, আমি এত উল্টাপাল্টা বিহেভ করি যে আমি কিছু মনে করবেন না, আমি অনেক অন্যরকম হয়ে গেছিলাম ওই কিছু সময়। এরকম আমি টিভি ভেঙেছি, আমার ঘরে কয়েকটা মোবাইল ফোনও ভেঙেছি। আপনার হাত এখন ভাঙা দেখছি। আমার হাত আমি ঘুষি মেরেছি আমি দেয়ালে। আচ্ছা, দেয়ালে এই জন্যই ঘুষি মেরে ভাঙা হাতটা। এখন হাতটা ভাঙা, মানে আমার হাতটা এই যে ফ্র্যাকচার, প্লাস্টার করা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা শক্ত একটা প্লাস্টার করা হয়েছে। এটা
এটা আর কি হয়েছে। তো আমার মাঝে মাঝে এরকম আমি মেনিয়াকের মতো আচরণ করি। হুম। তো আমি আসলে এই জিনিসটা থেকে পার্মানেন্ট একটা সলিউশন চাচ্ছি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, বাট 95% অফ টাইম আমি অল ওকে। এটাই আমার এক্সপিরিয়েন্স ছিল। ওকে। আরো একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শিবলি আহমেদ শুভ। আর দেশের বাড়ি আপনার নেত্রকোনা কেন্দুয়া থানার চিরাং ইউনিয়ন, গ্রাম চিথুলিয়া। এটা অনেক দিন আগের এক ঘটনা, যেটা আমার বাবার সাথে ঘটেছে। কারণ আমার বাবা তো আপনার একজন কৃষক ছিল, তার অনেক গরু টরু নিয়ে একদিন হঠাৎ করে বাড়ি, আমাদের এলাকা বাড়ি বলতে আপনার যেদিকে পানি আসে বেশি ওইদিকে মানে প্রায় 20 থেকে 30টি গরু নিয়ে ওইখানে মানে যেটাকে আমরা বলি জিরাত করতে যায়। মানে ওইখানে কৃষি কাজ করে, অনেক গরু থাকে, মানে গরুর ফার্ম বললেই চলে। তারপর ওইখানে জমি টমি সবকিছু লাগানোর পরে ওইখান থেকে কিন্তু আগে মেশিন দিয়ে পানি দেওয়ার মতো কোনো অপশন ছিল না, কারণ তখন মেশিন সচরাচর আসে নাই। নদী থেকে একটু ছোট করে খাল করে ক্ষেতের মধ্যে পানি দিতে হয়। তখন এভাবে অনেক দিন ধরেই তারা ওইখানে তাদের কাজ করতেছে। হুট করে একদিন ওইখানে আপনার আবার দিনের বেলা অনেক রোদ থাকে, তার জন্য দিনের বেলা ক্ষেতের মধ্যে পানি দিতে খুব কষ্ট হয়। তার জন্য রাতের বেলায়, কারণ তখন রোদ থাকে না, গরম লাগে না, আপনার আনুমানিক রাত 2টা থেকে 3টা দিয়ে আপনার ক্ষেতের মধ্যে পানি দিতে জায়গা, যাতে সকাল পর্যন্ত তারা পানি সেচা ক্ষেতের মধ্যে পানি দিতে পারে। এভাবে হঠাৎ করে একদিন রাত 3টার দিকে ক্ষেতের এক সাইডে একজন পানি দিতেছে, আবার টিকের অন্য সাইড দিয়ে প্রায় এখান থেকে ওইখানে প্রায় 10 মিনিটের রাস্তা, হাইট আসলে 10 মিনিট লাগবে, এতটুকু গ্যাপ রেখা তারা পানি দিতেছিল। তারপরে হঠাৎ করে মানে আব্বারে এক চাচার নাম হয়েছে আপনার ডিপজি, বলতেছে ডিপজি চাচা আসো ওইদিকে। পরে বলতেছে হ্যাঁ বাতিজা আসি। তাহলে তো পানি পানি দিতে থাকো খেতে যতক্ষণ দেওয়া যায়, যতক্ষণ সকাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি দিব। পরে এইভাবে 2-1বার ডাক দেওয়ার পরে বলতেছে যে হ্যাঁ আমি আসি, চিন্তা করিস না। কিন্তু তারপরের বার একবার ডাক দিছে আব্বাই যে চাচা আসো। পরে উনি বলতেছে যে না, মানে উনি কিছু বলতেছে না, সরি উনি কিছু বলতেছে না। তখন 2-3বার ডাক দেওয়ার পরে বুঝতেছে না এখানে কোনো হয়তো বা সমস্যা হয়েছে। আবার ওইদিকে ঝামেলা হয়েছে, অনেক কি একটা শব্দ আসতেছে, ভয়ঙ্কর যেটা শব্দটা, ওইরকম একটা শব্দ আসতেছে। দুজন মারামারি লাগলে যেমনি একটা সাউন্ড আসে এরকম সাউন্ড। পরে ক্ষেতের ওই মোড়া থেকে আস্তে আস্তে হাইটা হাইটা তখন রাত নাকি বাজে প্রায় 4টা, মানে ফজরের আগ মুহূর্তে। তখন আব্বা ওই দিক দিয়ে পানির শেষ রাইখা এদিক দিয়ে আসতেছে মামারে চাচারে দেখবার। হাইটা আইসা দেখে এখানে তার চাচা নাই। তখন তো মানে একবারে বেক্কেল হয়ে গেছে, এখানে তো কোন কথা বললো আমার না বইলা আমার চাচা আমার এখানে রাইখা চলে গেল। তার জন্য আব্বা খুব কষ্ট পাইছে মনে মনে। তারপর হুট করে দেখে কি যেখান থেকে পানিটা তুলে ওই দিক দিয়ে অনেক কাদা আছে, কিন্তু ওই কাদার মধ্যে পুরাটা শরীর ঢুকায় লাইছে, শুধু মাথার চুলটি থেকে একটু কপালটা বাইর করে রাখছে। পরে তো দেখছে যে এরকম অবস্থা। পরে তারে 2জনে মিলে পরে আরো 2জনে ডাক দিছে, তারা আইসা ওই পুকুর থেকে ডাক দিয়ে টাইনার তুলছে। ধাম দিয়ে তোলার পরে শরীর অনেক জ্বর আসছে। মানে আমার দাদা, আমার যিনি আমার আব্বার কাকা লাগে উনি, ওনার শরীরে গায়ে অনেক জ্বর আসছে। ওষুধ খাওয়াইতেছে, ভালো হয় না, ভালো হয় না, অনেক কিছু চিকিৎসা করলো তাও ভালো হয় না। তারপরে কবিরাজরে দেখে আল্লাহ রহমত করছিল, তার জন্য উনি বাইজে আসছে। যে জ্বর আপনার ডাক্তারে ভালো করতে পারতেছে না, সেখানে কবিরাজের কাছে যাওয়ার পরে তাবিজ দিছিল। তাবিজ দেওয়ার পরে
ওই নিয়ম কানুন গুলা মানতে পারছে, তার জন্য সে সুস্থ হয়েছে, এখন আল্লাহর মতো সুস্থ আছে। তারপর ওনার কাছ থেকে জিজ্ঞাসা করলো যে, আমার বাবাই জিজ্ঞাসা করলো যে কাকা তোমার কি হয়েছিল, সমস্যা কি হয়েছিল এদিকে? পরে কয় ও দেখাবো যে এখানে পানি সিস্তাছি, হঠাৎ করে আমার সামনে দৌড়ে একটা কি আইতেছে, আমার কাছে আইসে, কাছে যখন আসছে তখন থেকে এটার গায়ে আমার প্রচুর লোয়া কাটা, মানে আমাদের যে লুম থাকে ওইটাই ওদের শরীরে কাটার মতো বড় বড়, এটা না অনেকটা প্রায় 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি লম্বা, কি আকৃতি? যেটা আমরা বলি, মানে আমাদের গ্রামের ভাষায় বলি ভাই, কিন্তু শুদ্ধ ভাষায় এটা কি বলে এটা আমার জানা নাই। আমাদের গ্রামের ভাষায় এটাকে বলি শক্স, যেটা তিনি তারপরে এটা মানে কিসের আকৃতি? ওইটা আপনার মানুষের মতোই মুখ, কিন্তু সবকিছুতে আপনার কাঁটায় ভরপুর। ধরুন আমাদের মুখে দাড়ি আছে, ওদের মুখে দাড়িটা না, ওদের মুখে কাঁটা বড় বড়, তার পুরো শরীরে একইভাবে কাটা। তারপরে ওই দূর থেকে দৌড়ে আইসা, মানে আমার আব্বার যিনি চাচা আমার সম্পর্কে দাদা লাগে, ওই দাদার কাছে দৌড়ে আইছে, জড়ায় ধরে লাইছে। আবার উনিও সাহসী, আগের দিনের মানুষ তো তারা কিন্তু অনেক সাহসী থাকে, কারণ তারা এইভাবে চলে অভ্যস্ত। তার মাথায় এতটুকু সেন্স ছিল যে সে একমাত্র কামড়ে ভয় পায়, যদি যে কেউ ধরে সেক্ষেত্রে যদি সে কামড় দিতে যায় শখসরে, তাহলে এটা আর কাছে বেরবে না। এটা মানুষের দাঁতের খুব ভয় পায়, বুঝছেন? তারপরে আপনার যখন আসে তখন এটার সাথে কামড়ে লাগছে, যখন আপনার জড়ায় ধরে লাগছে তখন আমার দাদা আর ছাড়তাছে না, কামড় দিয়ে ধরে রাখছে এটারে, আর হেটাও আমার ধরে লাগছে দাদাদের। পরে এইভাবে এক অবস্থায় এই উপর শুকনা জায়গা আমার নিয়ে পানিতে ফালাই দিছে, তখন আর আমি তো আর পানির মধ্যে শক্তি কাটাইতে পারি না বেশি, এক হয়েছে কাদার মধ্যে আমার পাট সব ঢুকে গেল। তারপরে এভাবে কামড়ও আর দিতে পারতেছে না, তারপরে এভাবে এক অবস্থায় আমার ঘাড়ের মধ্যে চাপ দিয়া কাদার ভিতরে ঢুকাই লাইছে। কাদার ভিতরে ঢুকাই লাইছে মানে আর আমি শরীরে শক্তি পাইতেছি না, একবার পুরো মুখ পর্যন্ত ঢুকাই লাইছে। তখন তো তোরাই তো আমার এবার টাইনা তুলছ। কিন্তু শখসরটা বিষয়টা হইলো যে আপনার ওইটা আপনার খুবই ভয়ঙ্কর একটা প্রাণী, যেটা আপনার আগুনের রূপ নেই, প্রাণী নাকি? সরি যে আল্লাহর জিন জাতীয় একটা খেয়েটা, যাই হোক ওইটা আপনার বেশিরভাগই যে হাওড় অঞ্চলে আগুনের মতো রূপ নিয়ে এটা চলাচল করে সব সময়। আমার দাদার ওইটারে অনেকদিন জ্বর থাকার পর সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরও মাঝে মাঝে এটা জ্বরটা এখনো আসে, ঠিক আছে? হ্যাঁ, ওটার ভয় থেকে এটা কতটুকু পরিমাণে ভয়ঙ্কর বুঝেন। আর এটা মানুষটা আপনার রাস্তাঘাটে যেখানে থাকবে এটা মানে সমস্যা আপনার করবেই, যে কোনো জায়গায়। হ্যাঁ, যে কোনো জায়গায় এটা থাকলে এটার মধ্যে ভালো আর মন্দ নাই, এটা ডিস্টার্ব করবে। ওইটা আবার জিনের দ্বারা এটা ধরলে হবে না। জিন পেট যেটা আছে ওইটাই এক ধরনের, ওইটা হচ্ছে আবার ভিন্ন ধরনের, যেটা থেকে সবার আমাদের সাবধান থাকতে হবে। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। এবারের ঘটনাটি পেয়েছি তাহমিদের কাছ থেকে, যার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। ওর ঘটনাটি 2 ভাগে বিভক্ত, দুর্দান্ত 2টি ঘটনা, ভিন্ন রকমের ঘটনা। চলুন শুরু করি সেই ঘটনা। ঘটনার প্রথম অংশ উনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম মোহাম্মদ সুজন খান। উনি একজন শিক্ষক, এলাকায় তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে। উনি বর্তমানে বরগুনাতে একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। ঘটনাটি এই সুজন ভাইয়ের বাবার সাথে ঘটেছিল 70-এর দশকের কোনো একটি সময়, মুক্তিযুদ্ধের পরে, কিন্তু সঠিক সাল বলাটা সম্ভব নয়। যখন ঘটনাটি ঘটেছিল তখন এই
সুজন ভাইয়ের আব্বুর বয়স ছিল 14-15 সর্বোচ্চ, এরকম বয়স। তো ওনারা 3 ভাই, তো 3 ভাইয়ের মধ্যে উনি ছিলেন সবার বড়, অন্যরা ছোট। এরপর মেজো ভাইয়ের বয়স ছিল 7-8 বছর, আর একদম ছোট ভাইয়ের বয়স ছিল 3-4 বছর, এরকম আর কি। তো ওনাদের বাবা মারা গিয়েছিলেন, যার কারণে এই যে সুজন ভাইয়ের বাবা যিনি, তার উপরে পরিবারের ভার এসে পড়ে। 14-15 বছর বয়সী একটা বালকের উপর একটি পরিবারের যদি চাপ এসে পড়ে, তাহলে কেমন হতে পারে প্রিয় লিসেনার্স, আপনারা বুঝতেই নিশ্চয়ই পারবেন। তো যেই রাতে ঘটনা ঘটে, এর আগের দিন বলতে যেই রাত আর কি, ওইটার যে দিন, অর্থাৎ দিন পেরিয়ে তো রাত হয়েছে, সেই দিনের বেলায় সুজন ভাইয়ের দাদি অসুস্থ হয়ে পড়েন। অর্থাৎ সুজন ভাইয়ের বাবার মা অসুস্থ হয়ে পড়েছেন। তো তখনকার দিনে তো এরকম চিকিৎসা ব্যবস্থা এতটা ভালো ছিল না, হাতে গোনা কিছু হসপিটাল ছিল, নিয়ে যেতে হবে সেই বাগেরহাটে। এখন বাগেরহাটে নিয়ে গিয়েছে, দাদির সাথে তার 3 ছেলে, সুজন ভাইয়ের বাবা, তারপর সুজন ভাইয়ের ছোট 2 ভাই, 3 জন আছেন। চিন্তা করেছিলেন যে ডাক্তার দেখিয়ে চলে আসবেন, তবে ডাক্তার জানান যে সুজন ভাইয়ের দাদিকে হসপিটালে ভর্তি থাকতে হবে। এখন সমস্যা দাঁড়ালো, বাগেরহাটে তাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে এক রাত সেখানে থাকবেন। দাদির 3 সন্তান, এই বড় সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ বাবুল। তো এই বাবুল চাচা উনি এখন কি করবেন? তার ছোট আরো 2 ভাই, মেজো ভাইয়ের নাম সাবুল খান, আর একদম ছোট ভাইয়ের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। এখন ওনাদের জন্য হসপিটালে থাকাটা তো খুবই একটা সমস্যার বিষয়। এদিকে তার মা অসুস্থ, অর্থাৎ সুজন ভাইয়ের দাদি অসুস্থ, কি যে করবেন। এদিকে বাড়িতেও যাওয়াটা জরুরি। দিনের বেলা তো গিয়েছেন, দিন পেরিয়ে রাত নেমে আসছে। এখন এই যে বাবুল চাচা, উনি তো ওই বয়সে পরিবারের হাল ধরেছেন, অনেক দায় দায়িত্বও তো তার উপরে, ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন। অভাবের তাড়নায় পরিবারের হাল ধরতে হয়েছে এই বয়সে এসে, যে বয়সে তার স্কুলে যাবার কথা ছিল। লেখাপড়া যে করেন নাই তা না, লেখাপড়া উনি করেছেন, তবে পরিবারের হাল ধরে লেখাপড়া চালিয়ে নেওয়ার মতো কষ্ট এটা যারা করেছেন তারাই বুঝতে পারবেন, যেটা এই বাবুল চাচা করেছেন। হসপিটালে থাকার তো ব্যবস্থা ছিল না, কোনো জিনিস নিয়েও আসেননি থাকার মতো, খুব একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যান। আর তাদেরকে ওই সময় কেউ হেল্প করবে এমন লোকও ছিল না। সেই 70-এর দশকের কথা, বুঝতে পারছেন যে তখন তো আর পরিবেশ পরিস্থিতি এমন ছিল না। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে, আকাশে চাঁদ থাকলেও মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছিল। মাঝে মাঝে চাঁদ যখন উঠছিল চারদিকে দেখা যাচ্ছিল। বাধ্য হয়েই মাকে হসপিটালে রেখে 2 ভাইকে নিয়ে বাড়িতে আসার সিদ্ধান্ত নেন বাবুল চাচা। তার মাও অনুমতি দেন। তখন তো এরকম ঘড়ির ব্যবহার এতটা ছিল না, কয়টা বাজে তা বোঝা যাচ্ছিল না, তবে বাবুল চাচার মতে সময়টা রাত 8টার আশেপাশে হবে। 2 ভাইকে নিয়ে পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তখন তো এরকম যানবাহন ছিল না, এতটা সহজলভ্য কিন্তু ছিল না আসা যাওয়া করাটা। মানুষ হেঁটে হেঁটেই চলাফেরার চেষ্টা করতো। রাস্তাঘাট অতটা ভালো ছিল না, কারণ ওদের আর্থিক অবস্থা ভালো ছিল না যে একটা ভ্যান ভাড়া করে বাড়ি পর্যন্ত আসবেন। চাচা রওনা করলেন তার 2 ভাইকে সঙ্গে নিয়ে। রাস্তায় মানুষের আনাগোনাও খুব কম ছিল। তো ভাইদের মধ্যে ছোট ভাইকে কোলে আর মেজো ভাইকে হাত দিয়ে ধরে পথ চলতে থাকেন। তো অনেকটা পথ এগিয়েছেন, তেমন কোনো ঘটনা ঘটেনি। এভাবে চলতে চলতে ওনারা ফতেহপুর নামক একটা জায়গায় এসে পৌঁছে যান। বলে রাখা ভালো, এই জায়গার পর থেকে অনেকখানি জায়গায় এখনো হন্টেড প্লেস বলা চলে। থার্সডে নাইট এপিসোডের 129তম আয়োজনে এই তাহমিদের পাঠানো আব্দুল খালেক দাদার সাথে মুন্ডুহীন জিনের একটা ঘটনা কিন্তু এখানেই ঘটেছিল। তো যাই হোক, হাঁটতে হাঁটতে বাবুল চাচা তার ভাইদেরকে নিয়ে ফতেহপুর নামক গ্রামে চলে আসেন। তো তারা রাস্তা ধরে এগিয়ে চলছেন। আশেপাশে মানুষ তো দূরের কথা, কোনো কুকুর বিড়ালকেও দেখা যাচ্ছে না। তো গা ছমছমে একটা অবস্থা বিরাজ করছে। তো ওনারা তো হেঁটে চলছেন। হঠাৎ করে এই বাবুল চাচার কাছে মনে হলো এর রাস্তার 2 পাশে যে ঢাল রয়েছে, এদিক দিয়ে কোনো কিছু গড়িয়ে গড়িয়ে এগিয়ে আসছে। তো ওনাদের একদম পাশাপাশি আর কি। এখন উনি যেটা টের পেয়েছেন, এটা ছোট ভাই 2 জনকে বুঝতে দেন নাই। আর একদম ছোট যে ভাই,
কোলে আছে, সে তো এই বয়সে কিছু বুঝতে পারে না। আর অন্ধকার ছিল, সেও এটা ওইভাবে বুঝতে পারছে। মাঝে মাঝে ওই কাঁধের উপর ঘুমিয়ে যাচ্ছিল ছোট ভাই। এখন মেজ ভাই যে, তাকে আবার বিভিন্ন কথাবার্তা বলে ভুলিয়ে ভালিয়ে রাখছেন এবং বলছেন যে খবরদার ডানে বায়ে তাকাস না, সোজা তাকাবি। কিন্তু এই বাবুল চাচা উনি কিন্তু আর চোখে দেখার চেষ্টা করছেন আসলে বিষয়টা কি। তো চাচা লক্ষ্য করলেন যে যেই জিনিসগুলো গড়িয়ে গড়িয়ে আসছে রাস্তার দুই পাশে ঢাল বেয়ে বেয়ে তাদের সমান্তরাল হয়ে, এইগুলো আসলে কলসির মতো কোনো কিছু। এটা আসলে যে কি এটা বোঝা যাচ্ছে না, তবে কলসির মতো গোলাকার এই টাইপের কিছু একটা গড়িয়ে গড়িয়ে পাশাপাশি আসছে। আর এই জিনিসটা কিন্তু দুইটা, ডানে একটা বায়ে একটা। তো রাস্তার দুই পাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে এগিয়ে আসছে তাদের পাশাপাশি। এই দুইটা জিনিস কিন্তু তাদেরকে ওভারও করছে না, আবার পিছুও পড়ছে না। খুব যে বেশি পিছিয়ে পড়বে সেটা এরকম না, আবার তাদেরকে পার করে যে চলে যাবে সেটা এরকম না। এভাবেই গড়িয়ে গড়িয়ে আসছে, তবে ওভাবে কোনো শব্দ হচ্ছে না, একদম নিঃশব্দে এগিয়ে আসছে বা পাশাপাশি চলছে। রাস্তায় তো কেউ নাই, নিস্তব্ধতা বিরাজ করছে। এর মধ্যে এই তিন ভাই, যাদের বয়স খুবই কম। এখন ভুলিয়ে ভালিয়ে তো কতক্ষণ রাখা যায়, তারপর চেষ্টা করছিলেন। একটা পর্যায়ে বললেন তার দুই ভাইকে, তোমরা চোখ বন্ধ করে রাখো। বিশেষ করে মেজো ভাই যে সাবুল চাচা, তাকে বললেন যে চোখ বন্ধ করে রাখো। আর ছোট ভাই তো মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছিল ওনার কাঁধের উপরে। তো এভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে, উনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন, কিন্তু তারপরেও উনি অন্য ভাইদেরকে বুঝতে দিচ্ছিলেন না। মাত্র 14-15 বছর বয়সী একটি বালক তার দুই ভাইকে সাথে নিয়ে পথ চলছেন রাতের অন্ধকারে, আর তখন এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে। নিজে ভয় পেলেও ভাইদেরকে সেই ভয়ের অনুভূতিটা পেতে দিচ্ছিলেন না। উনি বুঝতে পেরেছিলেন যে বড় একটা বিপদে ওনারা পড়ে গেছেন, কিন্তু এখানে তো আসলে তাদের কোনো উপায় নাই। আর ওনার যে বয়স ছিল, ওই বয়সে খুব যে বেশি দোয়া দরুদ জানতেন তাও তো না। উনি যতটুকু পারছিলেন পড়ছিলেন, আবার তার ভাইয়ের সাথে কথা বলে ওকে ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে। সব দিকেই একটা মুসিবত, চুপ করে যে দোয়া পড়বেন সেই উপায়টাও ছিল না। কিন্তু এই বাবুল চাচা মাঝে মাঝে খেয়াল করছিলেন যে ওই জিনিস দুটোর অবস্থা এখন কি। একটা পর্যায়ে উনি দেখলেন যে না, এই কলসের মতো জিনিসগুলো এখন আর নাই, মনে হচ্ছে বড় আকৃতির দুটো বিড়াল ঠিক একই রকম ভাবে হেঁটে আসছে। যেখানে ওই কলসের মতো অবয়ব দুটো ছিল, ঠিক দুই পাশে এগিয়ে আসছে ওরা হেঁটে হেঁটে, ক্রস করছে না কিন্তু তাদেরকে। তো বিড়াল দেখে তো উনি বুঝতে পেরেছেন যে এবার ভিন্ন রূপ ধারণ করেছে এরা। এরপরও চাচা সাহস ধরে রাখেন, ভাইদেরকে নিয়ে পথ চলতে থাকেন। এভাবে আরো কিছুটা পথ আগানোর পর নিজের অজান্তেই চোখ পড়ে যায় ওই বিড়ালগুলোর দিকে। এবার যেটা দেখতে পান, এটা দেখে তার ভয়ের মাত্রা আরো বেশি বেড়ে যায়। এবার দেখতে পান, এবার সেখানে বিড়াল নাই, কুকুরের সাইজের কোনো কিছু দাঁড়িয়ে আছে। তবে সেগুলোর সাইজ যেটাই হোক, ঠিক কুকুর কিনা বলা যাচ্ছে না, তবে খুবই হিংস্র এবং ভয়ঙ্কর কোনো কিছু একই রকম ভাবে এগিয়ে আসছে তাদের পাশাপাশি। তবে এবার মনে হচ্ছে এরা খুবই রাগান্বিত এবং হিংস্র অবস্থা প্রকাশ করছে। মনে হচ্ছিল শুধু একবার নাগালে পেলে একদম ছিঁড়ে খেয়ে ফেলবে। তবে এগুলো কেন একদম তাদের কাছে আসছে না, এটাও কিন্তু বাবুল চাচা বুঝতে পারছিলেন না। চাচা ভয় পাচ্ছিলেন, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে পথ চলার চেষ্টা করছেন। আশেপাশে কোনো জনবসতি ছিল না, আল্লাহ ছাড়া তাদের সাহায্য করার মতো কেউ ছিল না। এই অবস্থায় যদি এই জিনিসগুলো তাদের উপর হামলা করে কি অবস্থা হবে। উনি মনে মনে যতটুকু দোয়া কালাম পড়ার দরকার পড়তে পড়তে এগিয়ে যাচ্ছিলেন। ফতেহপুর থেকে গোয়ালমঠ নামক একটি জায়গায় উপস্থিত হন। মনে রাখা ভালো, এত বছরেও এই নামগুলো কিন্তু এখনো ঠিকঠাক আছে, কিন্তু এত বছরে সেখানকার অনেক কিছু পরিবর্তন হয়েছে এটা ঠিক, কিন্তু নামের পরিবর্তন হয়নি। তো চাচা তার ছোট দুই ভাইকে নিয়ে গোয়ালমঠ নামক জায়গায় পৌঁছে যান। সেখানে বাঁশের তৈরি একটি সাঁকো বা চার রয়েছে, সেটা পার হতে হবে, পার হয়ে তাদেরকে আসতে হবে। এতক্ষণ তো যেসব ঘটনা ঘটলো সেটা একটা পর্যায়ে ছিল, কিন্তু এখন এই সাঁকো কিভাবে পার হবেন। সমস্যা হলো সাঁকোর যে বাঁশ, এটা ছিল একটা বাঁশ, পাশাপাশি দুইজন পার হওয়ার কোনো সুযোগও নাই। আবার আগে পরে পার হবেন, ওনার ছোট দুই ভাইয়ের বয়স তো খুবই কম,
একজনকে না হয় উনি কোলে নিলেন, আর একজন কিভাবে পার হবেন? উনি তো পড়ে যাবেন। এখন কি হবে? আবার একজনকে রেখে আর এক ভাইকে ওই পাশে দিয়ে আবার এই ভাইকে নিয়ে পার হবেন, তখন হবে আরেক সমস্যা। এক ভাইকে এই পাশে রেখে যদি ওই পাশে উনি আর এক ভাইকে নিয়ে যান, ওই ভাইকেও তো আবার তাকে নামিয়ে এই ভাইকে নিয়ে যেতে হবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই পাশে ওই পাশে যে কোনো একটা পাশে ভয়ঙ্কর কোনো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। উনি যেটা করেন সেটা হচ্ছে যে ওনার 6-7 বছরের যে ভাই তাকে উনি কাঁধে নিয়েছেন, অর্থাৎ সাবুল চাচাকে কাঁধে নিয়েছেন, আর ছোট ভাই এই রফিক চাচা তাকে কোলে নিয়েছেন। এরপর উনি খুব সাবধানে পার হতে থাকেন সাঁকো। একটু এদিক ওদিক হলেই সর্বনাশ হয়ে যাবে। একটা বাঁশের সাঁকো, কাঁধের উপর 6-7 বছর বয়সী ভাই, আবার কোলে ছোট ভাই, খুব সাবধানে পার হতে হবে। ভাইয়ের যেই ভার ঘাড়ের উপর পড়েছে, আবার কোলে যেই ভাই আছে, ব্যালেন্স কিন্তু রক্ষা করা খুব কঠিন ছিল ওনার ওই বয়সে। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর নাম নিতে নিতে সাঁকোটা পার হয়ে পাশে যখন পৌঁছে গিয়েছেন, তখনই পেছন থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসে। গম্ভীর স্বরে বলে ওঠে, বেঁচে গেলি রে, আজকের মতো বেঁচে গেলি। যদি একটাকেও এই পাশে রেখে যাইতি না, তাহলে দেখতি খেয়ে হাড় গোড়ো আস্ত রাখতাম না। বড় বাচ্চা, বেঁচে গেলি রে, বেঁচে গেলি। এমন গম্ভীর এবং ভয়ঙ্কর আওয়াজ যখন শুনেছেন, তখন তো ভয় যা পাওয়ার তো পেয়েছেনই। তাড়াতাড়ি করে দুই ভাইকে নিয়ে জলদি করে বাড়ির দিকে রওনা শুরু করেছেন। আল্লাহর রহমতে পৌঁছে যান। তবে বাড়ি পর্যন্ত যখন গিয়েছেন, এর মধ্যবর্তী জায়গাগুলোতে আর কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। বাড়িতে যাওয়ার পর চাচার প্রচন্ড জ্বর আসছে, মারাত্মক জ্বর। এদিকে ওনার মা হসপিটালে। যাই হোক, ওনার মা পরবর্তী দিন সুস্থ হন, চলেও আসেন। এসে দেখে ছেলের এই অবস্থা, কারণ 3 ছেলের এক ছিল, আসে নাই সকালবেলা। উনি তো চিন্তা করছেন, বাধ্য হয়ে উনি চলে আসেন। যতটুকুই সুস্থ হয়েছেন বা অসুস্থ ছিলেন, আসতে বাধ্য হয়েছেন। তো বাবুল চাচার জ্বরটা ঝাড়ফুঁকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। আর অন্য যে ছোট 2 ভাই, তাদের জ্বরও আসে নাই, কোনো ক্ষতিও হয়নি আল্লাহর রহমতে। তিনি ওনার ওই বয়সে জীবন বাজি রেখে 2 ভাইকে এমন আগলে নিয়ে আসছেন এই ভয়ঙ্কর জিনের খপ্পর থেকে। এটা আল্লাহর একটা বিশেষ রহমত। তাছাড়া এই পরিস্থিতিতে অনেক সুস্থ স্বাভাবিক লোকও স্বাভাবিক থাকতে পারবে না। প্রিয় লিসেনার্স, এই ঘটনার প্রায় 7-8 বছর পর বাবুল চাচার পুলিশে চাকরি হয়। দীর্ঘ সময় ধরে দেশ ও জাতির খেদমত করে গেছেন। 2005 সালে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুজন ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আর অন্য যে 2 চাচা, মেজো চাচা এবং ছোট চাচা মোহাম্মদ সাবুল খান এবং ছোট চাচা মোহাম্মদ রফিকুল ইসলাম, ওনারা কিন্তু বেঁচে আছেন, তারা সুস্থ আছেন। তাদের জন্য দোয়া চেয়েছেন, তাদেরও সুস্থতা কামনা করি, দীর্ঘ হায়াত কামনা করি। প্রিয় লিসেনার্স, এটা ছিল তাহমিদের পাঠানো ঘটনার প্রথম অংশ। এবার আমরা চলে আসব সেই বিখ্যাত ব্যক্তি আব্দুর রশিদ দাদার ঘটনায়, যিনি তার জীবনে দীর্ঘ একটা সময় ধরে মৃত ব্যক্তিদের গোসল দেয়া, কবর খোঁড়া, এই কাজগুলো করে যাচ্ছেন বিনা পারিশ্রমিকে। ওনার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। আপনাদের হরবালে থার্সডে নাইটের 114তম আয়োজন, হরর নাইটের 45তম আয়োজন সহ আরো অনেকগুলো এপিসোডে তার ঘটনা কিন্তু রয়েছে। 30 বছর বেশি সময় ধরে তিনি মৃত মানুষদের গোসল দেওয়ার কাজে উনি যুক্ত আছেন। চলুন রশিদ দাদার ঘটনাটি শুনি। আব্দুর রশিদ দাদার আজকের যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছে এখন থেকে প্রায় 40 বছর বেশি আগে। তখন রশিদ দাদার বয়স ছিল 18 বছর আশেপাশে। তো দাদা এবং তার 2 বন্ধু মিলে প্ল্যান করছে রাতে মাছ ধরতে যাবেন। সেই সময়তে কিন্তু রাতের বেলা অনেক মানুষই মাছ ধরতে বের হতেন, আর অনেক মানুষের জীবন জীবিকার উৎস ছিল মাছ ধরা। তো দাদার 2 বন্ধুর নাম ছিল আব্দুর রহিম এবং জাফর। তো এরা রাতের বেলা ঘরের সামনে যে উঠোন থাকে না, সেখানে ঘুমিয়েছে। অর্থাৎ ওই দাদার বাসার সামনে যে উঠোন, সেখানে ঘুমিয়েছে। তারা রাতের বেলা উঠে একটা সময় মাছ ধরতে বের হবেন। ওরা তাদের বাড়িতে যায় নাই। তো ঘরের বাইরে তো মাদুর বিছিয়ে ঘুমাচ্ছে তারা, অর্থাৎ পাটি বা মাদুর যেটা বলি আর কি, ওটা বিছিয়ে ঘুমাচ্ছে। তো সকাল বা ভোর রাতে উঠে তারা মাছ ধরতে যাবেন, এরকমই প্ল্যান। 3 জন মিলে তো ঘুমাইছেন। রশিদ দাদা ওদের থেকে একটু দূরে ঘুমিয়েছেন।
তো হঠাৎ করে রশিদ দাদা শুনতে পান যে এই যে আব্দুর রহিম এবং জাফর দুজন ডাকতেছে, এই রশিদ ওঠ ওঠ ওঠ, আরে সকাল হয়ে যাবে তো, তাড়াতাড়ি ওঠ, মাছ ধরতে যেতে হবে। তো দাদা চোখ কসলাতেই তাদের সাথে বের হয়েছে। হঠাৎ করে এই যে আব্দুর রহিম, যে বন্ধু আর কি, সে আব্দুর রহিম করে খপ করে দাদার এক হাত টেনে ধরছে, ওই রশিদ তাড়াতাড়ি হাট, অনেক বেলা হয়ে যাচ্ছে। তখন দাদার নজর পড়ে ওই আব্দুর রহিমের হাতের দিকে, তাকিয়ে দেখেন হাতটা লম্বা লিকলিকে লোম দিয়ে ভরপুর। দাদা তখন বুঝতে পারেন, আরে আব্দুর রহিমের হাত তো এটা না, আব্দুর রহিমের হাতে তো এত লোম থাকবার কথা না, আর আব্দুর রহিমের হাতে তো চিকনও না। তখন দাদা বুঝতে পারেন নিশ্চয়ই অন্য কিছু, তবে দাদা প্রথম দিকে বুঝতে দেন নাই যে উনি বুঝতে পেরেছেন। এরপরে কি করছে, ওই যে জাফর যে, সে খপ করে দাদার আর এক হাত চেপে ধরছে, মানে এরাও বুঝতে পেরেছে যে দাদা কিছুটা আঁচ করতে পারছেন। দাদা তখন বুঝতে পারলেন যে সর্বনাশ, এদের খপ্পরে পড়ে গেছি, এখন তো বাঁচতে হবে। অনেক কষ্ট করতেছেন নিজেকে বাঁচানোর জন্য, হাত ছুটানোর জন্য, পারছেন না। হঠাৎ করে কি হয়, চতুর্দিকে আরো কিছু লম্বা লিকলিকে চিকন হাত পাওয়ালা বিশিষ্ট কিছু অবয়ব সে হাজির হয়, ওদের শরীরেও লোমটোম আছে অনেক। এরাও কি করছে, দাদাকে ধরে ফেলছে। দাদা তো এদের সাথে পারবেন না, বুঝতে পারেন। এইগুলা কি করছে, কেউ দাদার হাত ধরছে, কেউ পা ধরছে, এরকম করে 7-8টা মিলে দাদার হাত পা ধরে চ্যাংদোলা করে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এত কিছু যে হচ্ছে, দাদা কিন্তু জ্ঞান হারান নাই। যখন শূন্যে উঠে গেছে, তখন উপর থেকে দাদা দেখছেন এই যে আব্দুর রহিম আর জাফর দুইজন বেঘরে ঘুমাচ্ছে। এদিকে দাদা যে চিৎকার করে ডাক দিবেন, তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না, কোনো আওয়াজ করতে পারছেন না, তবে সবকিছু দেখতে পাচ্ছেন। উনি দেখতে পাচ্ছেন যে এই অবয়বগুলো নিজেদের মধ্যে কথা বলছে, এরা আনন্দ ফুর্তি করছে, শূন্যে তাদের পা দোলাচ্ছে, ঠিক যেমন আমরা উঁচু জায়গায় বসে পা দোলাই, এভাবে পা দোলাচ্ছে। আর ওরা নিজেরা কথা বলছে, দাদার কোনো ক্ষতি করবে, মেরে ফেলবে, এটা সেটা করবে, এরকম কোনো কথা বলছে না। তো দাদা দেখতে থাকেন এগুলা, ওই অবস্থাতেই এরা কি করে, দাদাকে নিয়ে অনেক দূরে একটা তাল গাছের মাথার উপর কিছুক্ষণ রাখেন, কিন্তু দাদা কোনো কথা বলতে পারছেন না, নড়াচড়া করতে পারছেন না। এরপর দাদাকে আবার ধরে, আবার চ্যাংদোলা করে কোথায় যেন নিয়ে যাচ্ছে, পাহাড়ের মতো উঁচু কোনো জায়গায় উপরে রাখছে। আবার দেখতে পাই যে ওরা আবার দাদাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, নিচে বিশাল বড় বড় জঙ্গল, গাছপালার মতো মনে হচ্ছে। এদিকে ওই যে দুই বন্ধু, এরা তো ঘুম থেকে উঠে রশিদ দাদাকে খুঁজতে থাকে, কেউ তাকে তো খুঁজে পায় না, অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। তারা চিন্তা করছে মনে হয় এই দুই বন্ধুকে ডাক না দিয়েই দাদা উঠে চলে গেছে। এরাও তো খুব রাগ করছে দাদার উপরে যে আমাদেরকে ডাক দিল না। আর রশিদ দাদার সাহস তো ভালোই ছিল। এই দুই বন্ধু চিন্তা করেন, ধুর, আমাদেরকে ডাক না দিয়ে চলে গেছে, ওর খুঁজতে আর যাবোই না, আমরা ঘুমাই। এরা ঘুমিয়েছে। এদিকে কি করেছে, এই অবয়বগুলো সারা রাত এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে দাদাকে আবারও সেই একই রকম করে চ্যাংদোলা করে একটা ঘেরের আইলের উপরে রেখে দিয়ে চলে গিয়েছে। চলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু দাদা কোনো সাউন্ডই করতে পারেন নাই। যখনই ওনাকে রেখে চলে গেছে, এরপর দাদা কথা বলতে পারেন, মুখ থেকে আওয়াজ বের করতে পারেন। এখানে আরো একটা বিষয়, এই যে এত ঘটনা ঘটলো, দাদা কিন্তু একবারের জন্য অজ্ঞানও হন নাই। এমনকি দাদা বলছেন যে উনি তেমন কোনো ভয়ই নাকি পান নাই। ওই অবয়বদের কথাবার্তায় কোনো রকম ভয়ঙ্কর কিছু উনি শুনতে পান নাই। তো দাদা এরপর যখন নিজেকে আবিষ্কার করেন ওখানে, তারপর তো আরো লোকজন আসছে, তার ওই দুই বন্ধুর সাথে দেখা হয়েছে, তো সব কথা খুলে বলেন। আসলে এরা কারা ছিল, এরা জিন ছিল, এটা ঠিক আছে, দাদাকে কেনই বা নিয়ে গেল, নিয়ে আবার ঘোরাঘুরি করলো এই তাল গাছের মাথায়, এই পাহাড়ের উপর, এই জঙ্গলের উপর দিয়ে, এই বিভিন্ন জায়গায় ঘুরায় ফিরায় আবার কেন এসে দিয়ে গেল, এটা কিন্তু আর জানা গেল না। তবে এই ঘটনার পর দাদার কিন্তু জ্বরও হয় নাই, কোনো সমস্যা হয় নাই, দাদা ঝাড়ফুঁকও করার নাই। তাই এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদকে দুর্দান্ত দুটি ব্যতিক্রমী ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যারা ইউটিউবে শুনছেন তারা কেন যে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না অনেকেই, আমার এই প্রশ্নের উত্তর জানা নেই। যদি আপনাদের জানা থাকে কমেন্ট সেকশনে লিখবেন। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়।
রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমার নাম রিপন, আমি আদিত্যমণি লালমিহার থেকে আজকে আপনাকে ঘটনাটা শেয়ার করতেছি। তো আজকে যে সিঁড়ি ওঠার মতো সত্য ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমি শুনেছি। তার নাম হচ্ছে খুরশেদ, তার বাড়ি হচ্ছে রংপুরের কাউনিয়া এলাকায়। তো খুরশেদ আমার দুঃসম্পর্কের আত্মীয় লাগে এবং যার কারণে আমি আসলে তার কাছ থেকে ঘটনাটা সংগ্রহ করি। তো খুরশেদের বাসা হচ্ছে রংপুরের কাউনিয়া এলাকায়, তিস্তার একদম কাছে। তো খোরশেদ যে ঘটনাটা আমার কাছে শেয়ার করেছে, এই ঘটনাটা ঘটেছিল তার নিজের মেজো চাচার সাথে। রাসেল ভাই, আমি চেষ্টা করব খোরশেদ ভাইয়ের চাচার সেই গা শিউরে ওঠা অভিজ্ঞতা তার মতো করেই আপনার কাছে তুলে ধরার। তিস্তা নদী বর্ষায় যতটা ভয়ঙ্কর, শুকনো মৌসুমে তার থেকে বেশি রহস্যময় হয়ে ওঠে। বিশেষ করে যখন চরগুলো জেগে ওঠে আর চারপাশটা কুয়াশায় ঢেকে যায়। তো খোরশেদ ভাইয়ের মেজো চাচা, আমরা তাকে কাশেম চাচা বলে ডাকি, তিনি ছিলেন ওই এলাকার নামকরা একজন শৌখিন মাছ শিকারী। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, আনুমানিক 7-8 বছর আগের কথা। একটা ভাদ্র মাসের শেষ দিকে তিস্তার পানি একটু কমতে শুরু করেছে। সেই সময় কাশেম চাচা ঠিক করলেন এক অমাবস্যা রাতে তিনি চরের ভিতরের এক নির্জন খাড়িতে বড় মাছ ধরতে যাবেন। তো এই অমাবস্যা রাতে বা আশেপাশের সময়গুলোতে সেই খাড়িগুলোতে প্রচুর পরিমাণ বড় বড় মাছ ধরা যায়, এবং কারণ হচ্ছে পানি কমে যাওয়ার কারণে সেই বড় বড় মাছগুলো সেখানেই অবস্থান নেয়। তো যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন রাত আনুমানিক 1টা বাজে। চারপাশে সে সময় একদম নিঝুম ছিল, শুধু নদীর পানির ছলাৎ ছলাৎ শব্দ আর ঝোপঝাড় থেকে আসা ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। তো সেই সময় তিনি হলো, তার একটা ছোট্ট নৌকা আছে, ডিঙি নৌকা। তো কাশেম চাচা তার ছোট নৌকা, ডিঙি নৌকাটা নিয়ে চরের একদম গভীরে পৌঁছান। তো সেখানে পৌঁছার পর তিনি দেখেন যে চারপাশটা একদম শান্ত। তার সে সময় তিনি হারিকেন ইউজ করতেন। তো লন্ঠনের আলোয় তিনি দেখলেন যে পানির উপর দিয়ে এক ধরনের সাদা সাদা ধোঁয়া ভাসতেছে। তিনি তিনি হলো তার কাছে থাকা ছিপটা পানিতে ফেললেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ অনুভব করলেন ছিপে খুব ভারী কিছু একটা আটকেছে। এখানে ছিপ বলতে হচ্ছে বড়শি। এখন এলাকার গ্রাম অঞ্চলে আসলে ছিপ বা হচ্ছে বড়শি বলে, যেটা দিয়ে আসলে অনেকে ট্যাটা বলা যায় না, এটা হচ্ছে কি বলবো, যে মাছ ধরার একটা আর কি লম্বা একটা ছিপের মতো। যাই হোক, যারা শুনতেছেন আশা করি বুঝতেছেন এটা আসলে কি। তো তিনি ছিপটা দিয়ে হলো যখন মাছ ধরতেছিলেন সেই সময় তিনি প্রথমবারের মধ্যে অনুভব করলেন যে কিছু একটা ভারী কোনো কিছু একটা তার ছিপের মধ্যে আটকেছে। তো তিনি ভাবলেন যে আহ, অবশ্যই কোনো বড় বড় মাছ, বোয়াল মাছ বা আড়াই মাছ হবে, আইর মাছ হবে। তো তিনি যখন ছিপটা খুব কষ্ট করে টেনে তুললেন, দেখলেন বড় কোনো মাছ না, বরং উঠে এলো এক জোড়া পুরনো আমলের সোনার খাড়ু, যা সাধারণত মৃত মানুষকে পুড়িয়ে দাফন বা দাহ করা হয়। তো কাশেম চাচা অবাক হলেন, কিন্তু লোভের বশবর্তী হয়ে তিনি ওটা নৌকায় রাখলেন। আর তিনি সেই মুহূর্তে নদীর মাঝখান থেকে একটা বিকট কান্নার সুর ভেসে আসলো, যেন শত শত নারী একসাথে বিলাপ করতেছে। রহস্যটা একটু দানা বাঁধতে শুরু করলো যখন কাশেম চাচা দেখলো তার নৌকার চারপাশে পানি নিজে নিজে টকবক করে ফুটতে শুরু করেছে। কিরকম বুদ বুদ শব্দ হচ্ছে। তো তার কাছে থাকা তিনি হারিকেনটা দিয়ে দেখতে চেষ্টা করলেন যে আসলে কাহিনী কি, কিন্তু পানিতে তিনি দেখলেন যে কোনো বুদবুদ নেই। অথচ নৌকায় থাকা অবস্থা তার কাছে মনে হচ্ছিল যে পানির নিচ থেকে মনে হয় পানিগুলো যেন ফুটন্ত পানির মতো টকবক টকবক করে ফুটতেছে বা বুদবুদ শব্দ হচ্ছে, এবং সেই বুদবুদের কারণে তার নৌকাটাকে একটু করে হেলে দুলে দোলাচ্ছে।
তো হঠাৎ তিনি দেখলেন চরের বালুর উপর দিয়ে একটা লম্বা ছায়া ধীরে ধীরে তার নৌকার দিকে হেঁটে আসতেছে। সেই ছায়াটার কোনো অবয়ব নেই, শুধু কুয়াশার মতো একটা বিশাল ধোঁয়াটে অবয়ব। তো কাশেম চাচা লগি দিয়ে নৌকাটা সরানোর চেষ্টা করলেন, কিন্তু দেখলেন লগিটা বালুর বালুর বদলে কেমন যেন মাংসের উপর দিয়ে বিচ্ছে। মনে হচ্ছে যে তার কাছে যে লগিটা আছে সেটা যখনই তিনি পানির মধ্যে দিয়ে দিয়ে হলো নৌকাটা সরাতে চাচ্ছিলেন, সেই সময় তার কাছে মনে হচ্ছে যে সে কোনো নরম মাংসের মধ্যে আঘাত করেছে এবং সেখানে তার লগিটা গেঁথে গেছে। তো তিনি বেশ অবাক হলেন যে এরকম হচ্ছে কেন। সেই সময় রাত প্রায় 3টা বেজে যাচ্ছে। তো কাশেম চাচা দেখলেন তার নৌকার পেছন দিক দিয়ে সে ছায়াটা এসে বসেছে। এবার কুয়াশা একটু সরতেই তিনি দেখলেন একটা বৃদ্ধ মহিলা বসে আছে, কিন্তু তার সারা শরীরে কোনো চামড়া নেই, পুরোটাই যেন পচা মাংস, আর সেখান থেকে তিল তিল করে পোকা বের হচ্ছে। তার চোখ দুটো ছিল একদম সাদা, কোনো মণি নেই। সে তার লম্বা নখ দিয়ে কাশেম চাচার বুকটা আঁচড়াতে শুরু করলো। কাশেম চাচা দেখলেন তার গায়ের রক্তগুলো মাটিতে পড়ার বদলে সেই বৃদ্ধার মুখে গিয়ে পড়তেছে। বৃদ্ধাটি এবার একটা পৈশাচিক হাসি দিল এবং সে একটা কিছু বলল। মনে হচ্ছিল সেই তার বলার ভঙ্গিটা অনেকগুলো মানুষ একসাথে একটা সাউন্ড তৈরি যেরকম হয় সেরকম। তিনি শুনতে পেলেন সেই অবয়বটা বলল, তিস্তার চরে যারা একবার হারায় তারা আর কোনোদিন ফিরে না, তুইও ফিরবি না। তো কাশেম চাচা দেখলেন তার নৌকাটা ধীরে ধীরে বালুর ভিতরে ডুবে যাচ্ছে, যেন নিচ থেকে কোনো বিশাল গহ্বর তাকে গিলে খাচ্ছে। কাশেম চাচা দেখলেন চারপাশে চরের বালুগুলো মানুষের হাড়গোড় পরিণত হয়ে যাচ্ছে। সেই বৃদ্ধাটি এবার তার আসল রূপ ধারণ করলো। তার উচ্চতা প্রায় 15 ফুট হয়ে গেল এবং তার থেকে তার চেহারা থেকে জিভ বের করে কাশেম চাচা সারা মুখটা চাটতে শুরু করলো। কাশেম চাচা অনুভব করলেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে এবং তার হৃৎপিণ্ডটা যেন থমকে দাঁড়িয়ে আছে। ঠিক ওই সময় তিনি দেখলেন তার নৌকার এক কোণায় পড়ে থাকা সেই সোনার খাড়ুগুলো থেকে এক ধরনের কালো ধোঁয়া বের হচ্ছে। তিনি বুঝতে পারলেন এই অভিশপ্ত গয়নাগুলোই আপদ। তিনি সে শক্তি সঞ্চয় করে খাড়ু জোড়া নদীতে ছুঁড়ে মারলেন এবং চিৎকার দিয়ে নিজের ইষ্টনাম জপতে শুরু করলেন। মুহূর্তের মধ্যে এক বিকট চিৎকার করে সেই বৃদ্ধটি ছাই হয়ে বাতাসে মিশে গেল এবং একটা তীব্র আলো ঝলকানিতে কাশেম চাচা সেখানে জ্ঞান হারালেন। তো পরের দিন সকালে কাউনিয়া ঘাটে জেলেরা যারা রেগুলার মাছ ধরে, তো তারা কাশেম চাচাকে চরের একটা নির্জন গর্তের ভিতরে অদমিত অবস্থায় খুঁজে পায় এবং তার সারা শরীরে কাদার মতো এক ধরনের পচা শ্যাওলার মাখানো ছিল, যা থেকে বাজে গন্ধ আসতেছিল। তো কাশেম চাচাকে যখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, ডাক্তাররা দেখলেন তার বুকের উপর সেই তার বুকের উপর 5টা নখের দাগ এবং দাগগুলো আগুনের মতো জ্বলছে এবং তার শরীরের তাপমাত্রা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। প্রায় তিনি 15 দিন হাসপাতালে ছিলেন। তো মানুষের টানাটানির পর কাশেম চাচা বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু তিনি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তিনি সারাদিন বিড়বিড় করে বলতেন, ওরা গহনা নিতে আসছে, ওরা আসতেছে, এ ধরনের আবোল তাবোল কথা বলতেন। তো অবশেষে খোরশেদ ভাইয়ের পরিবার পীরগঞ্জের এক বড় হুজুরকে ডেকে আনলেন। সেই হুজুর কাশেম চাচাকে দেখে বললেন, তিস্তার ওই অংশে বহু বছর আগে এক ধনী পরিবার শরীর সমাহিত হয়েছিল এবং সেই অতীত আত্মারা আজও নাকি তাদের গহনাগুলো পাহারা দেয়। তো হুজুর একটানা 3 রাত কোরআন তেলাওয়াত আর বিশেষ করে কিছু আমল করার পর কাশেম চাচার শরীর থেকে সেই অভিশপ্ত অবয়বটা কেটে গেল। তো জহির সাহেবের মতো কাশেম চাচারও অসুস্থ হওয়ার পর জানালেন যে তিনি যখন অজ্ঞান ছিলেন তখন তিনি পানির নিচে একটি বিশাল প্রাসাদের বন্দী ছিলেন। সেখানে শত শত কঙ্কাল সোনার গহনা পরে বসে তাকে নিয়ে উৎসব করছিল। তো সুস্থ হওয়ার পর কাশেম চাচা আর কোনোদিন তিস্তা নদীতে মাছ ধরতে যাননি। আজও যখন পূর্ণিমার রাত আসে তিনি তার জানালা দিয়ে তিস্তার চরের দিকে তাকালে দেখতে পান সেই নীল কুয়াশার আড়ালে আজও সেই লম্বা ছায়াটা যেন
তাকে হাত নেড়ে তাকে ডাকতেছে। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আসলে তিস্তার যারা আশেপাশে আছেন তারা এই ঘটনাগুলোর সাথে প্রতিনিয়ত সম্মুখীন হন, তারা জানেন। আর বিশেষ করে যারা মাছ ধরতে যান তারা এই ঘটনাগুলোর সাথে খুবই পরিচিত। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সেই সাথে আমাদেরকে এভাবে সাপোর্ট করে যান, আমাদের সঙ্গে থাকুন। আমরা দারুণ দারুণ সব ঘটনা নিয়ে রেগুলার আপনাদের কাছে ফিরে আসতে চাই। আমরা কথা না বাড়িয়ে সরাসরি এখন আমাদের পরবর্তী অডিও ক্লিপে যাচ্ছি। আশা করছি অডিও ক্লিপটিও আপনারা অনেক বেশি উপভোগ করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। বলবো না আপনি কেমন আছেন, কারণ সর্বদাই আপনি ভালো থাকেন। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, গাজীপুর জেলার গাউরার গ্রাম থেকে আমি ঘটনাটি বলছি। যে ঘটনাটি বলবো সেটি আমার চোখের দেখা ঘটনা। যখন আমি ছোট ছিলাম, ক্লাস 3-তে কিংবা 4-এ পড়তাম, আমি ছোটবেলা থেকেই আমি চঞ্চল ছিলাম। বিভিন্ন গাছে ওঠা এবং নদীতে, খাল বিলেতে নৌকা দৌড়ানো এবং বাঁশঝাড় জঙ্গলে বিভিন্ন দিকে ছুটাছুটি করতাম। এবং আমি আমার বন্ধুরা মিলে গুলাই দিয়ে পাখি শিকার করতাম। যত বড় গাছই হোক, ওই গাছে থেকে পাখির বাসা আমাদের নজরে চলে আসলে আমরা ওইখানে চলে যেতাম গাছে উঠে। এবং আমরা পরস্পর এক একজন প্রতিযোগিতা করতাম কে গাছে তাড়াতাড়ি উঠতে পারে, এবং এক একজনে প্রতিযোগিতা করতাম কে আগে মোটা গাছে উঠতে পারে। এবং করতাম, টাকা পয়সা বাজি ধরতাম। মোটা মোটা গাছ যদি হতো তাহলে এটা উঠা যাবে, কে উঠতে পারে, বেট ধরতাম আমরা পরস্পরে। তখন একদিন ছিল শুক্রবার। আমি আমাদের বাড়ি থেকে খালাদের বাড়ি ছিল একটু দূরে, আর একটি অন্য গ্রামে। একটি গ্রামের পরে আমি গেলাম আমাদের খালার বাড়িতে। তখন আমার একটা খালাতো ভাই ছিল, আমার চাইতে বড়। সে হচ্ছিল দুষ্টু। আমি যখন খালার বাড়িতে যাই তখন তাদের আশেপাশে আমার মতো সমবয়স্ক যত ছেলে ছিল, বন্ধু বান্ধব, তারা সবাই চলে আসতো। তারা আমার মতোই ছিল। বিভিন্ন বনে জঙ্গলে গাছে কাঁচা আম পাড়া, জাম পাড়া, তাল গাছে, এমনকি তাল গাছে উঠে পড়তাম তাল পাড়ার জন্য। এবং সারা দিন ঘুরতাম ববখুরের মতো, পক্ষী শিকার করতাম। এবং পাখির ডিম আমরা পাখির বাসা থেকে নিয়ে আনতাম। পাখির কাছ থেকে পাখির ছানা ছিনিয়ে নিয়ে আসতাম। এভাবে আমাদের ঘোরা ফেরা শেষ হতো না। আমাদের সকালের নাস্তা কিংবা দুপুরও মাঝে মধ্যে চলে যেত, বাড়ি ফিরতাম না। গ্যান্ডারি খেতাম। গুড়ের মেলে যেখান থেকে গুড় তৈরি হয় সেখানে থেকে গুড় খেতাম। এমন রস খেতাম, খেজুর গাছে উঠে খেজুরের রস পাড়তাম। এমন কোনো কাজ বাকি নাই যে গ্রাম অঞ্চলে, এবং বিভিন্ন খেলাধুলায় মেতে থাকতাম। এমন একদিন শুক্রবার যখন আমার খালার বাড়িতে আমি গেলাম, তখন খালাতো ভাই, সেও দুষ্ট ছিল। আমাকে একজন ছেলে আছে আমার বন্ধু, আমার মতোই বয়স্ক, ওই সময়কার সহপাঠী, তার সাথে আমাকে দিয়ে দিল যে তোমরা ঘুরে আসো। তখন আমরা বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি করতেছিলাম। এক ধরনের খেলা ছিল যে কে কাকে ধরতে পারে। এভাবে আমরা ছুটলাম। ছুটতে আমাদের খালার বাড়ি থেকে বেরিয়ে বাঁশ যা ছিল, আমরা কি করতাম, ওই বাঁশ, বড় বড় বাঁশে যারা উঠে তারপরে আগার মধ্যে যাইতাম। মাথায় গেলে বাঁশ নোয়াইতাম, নিচে নামাইতাম। তখন 2-1 ধরে শুকি খেলতাম দোলনার মতো। লাস্টে কি করতাম, বাঁশ ছেড়ে দিতাম, বাঁশ আগার মাঝে সোজা হয়ে যেত।
বেকাবাস এগুলো দেখে আমরা মজা নিতাম। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে বিভিন্ন পাখি শিকার করতে করতে আমরা অনেকগুলো ছিলাম সমবয়স্ক, এর মধ্যে একজন আমরা পলামঞ্জি খেললাম। পলামঞ্জি মানে আমরা গিয়ে গাছের আগায় গিয়ে উঠতাম, ঝোপঝাড়ের মধ্যে গিয়ে পলাইতাম। একজন ছিল যে আমাদেরকে খুঁজে বের করবে, আমরা সবাই গিয়ে পলাইতাম, ওই আমাদেরকে খুঁজবে। আমি গিয়ে এক গাছে উঠলাম, ওই গাছটা ছিল খুব ঝোপঝাড়, গাছে উঠলে আমাকে দেখা যাবে না, এই মনে করে আমি গিয়ে গাছে উঠলাম। এক পর্যায়ে আমি অনেকক্ষণ গাছে বসে আছি, আমাকে কেউ আর খুঁজতে আসে না, কারণ আর কোন মানুষের কোলাহল নাই। জুমার নামাজের সময় হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরে নাই, কোন সময় আসছি আমাকে আর কেউ খুঁজতেছে না। এই জন্য আমি গাছে থেকে নিচে নামলাম। নিচে নামার পর এক পর্যায়ে বাড়ির দিকে চলে গেলাম। তখন আমাদের খালার বাড়ি থেকে আগে ওই আমার সহপাঠী যারা আছে, বন্ধু বান্ধব, তাদের বাড়ির পাশে গিয়ে দেখি অনেক লোক। তখন আমি বললাম, অত মানুষকে এনো? তখন দেখি এর মধ্যে আমাদের এক সহপাঠী বন্ধু, সে ঘুমটি দিয়ে বসে আছে, তার ঠোঁটগুলো মোটা হয়ে আছে, চোখগুলো লাল, এরকম হয়ে গেছে, এরকম সে আমাদেরকে কাউকে চিনে না, আর বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছে। মনে হইতেছে যে আমাদের প্রতি কত আক্রোশ জানি, আমাকে সবাইকে গলা টিপে মেরে ফেলবে, এরকম অবস্থা। তাকে সামালো যাচ্ছে না, মানুষের দৌড়ে লাগতেছে। আমায় কিছুক্ষণ আগে, মাত্র আধা ঘন্টা আগে আমাদের সাথে সে দৌড়াইতো, খেলতো, আমরা গুটি খেলছি, গুড়ি উড়াইছি, তারপরে পলামঞ্জি খেলতেছি, একই সাথে আমরা দুজনে একসাথে ঘুরতেছি। মাত্র আধা ঘন্টার ব্যবধান, এখন তার এই অবস্থা, সে আমাদেরকে চিনে না। একজন সেই জন্য কোন এক কি জানি তার উপরে ভর করছে, অনেকে বলতেছে জিন, আমি তো ওই সময় জিন কি বুঝি না, যারা বয়োজ্যেষ্ঠ তারা বলতেছে তাকে নাকি জিনে ধরেছে। আমরা যখন পলাইছি গাছের আগায়, তখন ওই খুঁজতে খুঁজতে কোথায় এনো এক মসজিদ আছে আমাদের বাড়ি এনো, খারাপ বাড়ি এনো, এখানে হাইরোডের একটু বাজারের দিকে যাইতে একটি গাছ পড়ে, এবং গাছের একটা কালবা, এখানে নাকি জিন থাকে, সে ওই জায়গায় চলে গেছিল একা একা আমাদেরকে খুঁজতে। তখন এখান থেকে মানুষে তাকে ধরে নিয়েছে, তখন তার কোনো স্বাভাবিক সেন্স ছিল না, এবং অন্য একরকম তার মধ্যে কাজ করতেছিল, যে স্বাভাবিক মানুষের মতো না। তখন তাকে ধরে নিয়ে আসছে। মাত্র কিছুক্ষণ ব্যবধানে আমরা আমাদের সহপাঠীকে আর আমাদের মতো নাই, সে অন্যরকম হয়ে গেছে। সে কথা বলতে পারে না, নিজের নামও বলে না, সে কে সেটাও বলে না, খালি গুমরি এবং চোখ বড় বড় করে, তার ঠোঁটগুলো ফুলে গেছে, এবং সে কি মন জানি তার মুখ দিয়ে ফেনা বাড়িয়ে দিছে, এই অবস্থা। তখন মসজিদ থেকে একজন হুজুরকে নিয়ে আসলো। হুজুর আইসা বললো যে একটু সরিষার তেল দেওয়ার জন্য। তখন সরিষার তেল দিল। সরিষার তেল দেওয়ার পরে ওই একটু তেল হাতে নিয়ে একটি পাট দিয়ে দড়ি পেঁচালো। দড়ি বানানোর পর ওই দড়ি তার কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে তখন ধোঁয়া পড়লো। ধোঁয়া পড়ার পর যখন একটু চিপচি দেয়, তখন সে চিল্লানি দিয়ে ওঠে, সে জোরে চিল্লানি দিয়ে উঠে পরে বলে। তখন হুজুরে বলতেছে, তুই কোথায় থেকে আইসিস বল, এই ছোট ছেলেকে কেন ধরেছিস, তুই বল তোর নাম কি। তখন সে তার নাম বললো, নামটি আমার এখনো মনে নাই। তখন বললো যে সে নাকি ওই জিন এখানে ছিল, সেখানে তার ছায়া ছিল, সে বলে ওই ছায়ার মধ্যে পাড়া দিছে, এই জন্য তার উপরে বল করছে, তাকে নাকি তার ছেড়ে ওই জিন যাবে না, তার সাথে নাকি জিন থাকতে চায়। তখন ওই হুজুর বললো, না, তার সাথে থাকা যাবে না, তাকে ছেড়ে যেতেই হবে, না গেলে তোকে বোতলের ভিতর ভরে বন্দি করে চিরদিনের জন্য
ওই বোতল মাটির নিচে চাপা দিয়ে দিব, তখন জিন যায় না। তখন ওই তেল তার মাথার মধ্যে ছিটা দিল, মুখের মধ্যে ফিকে দেওয়ার পর তখন সে আরো চিল্লানি দিয়ে উঠে, চিল্লাইয়ে বলতেছে কয়, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তখন বলতেছে না, গায়ে বেগা ঠিক আছে, কিন্তু আর তার সাথে আসা যাবে না। তখন বললো যে ঠিক আছে, আমি আর আসবো না, আমাকে ছাইড়া দে। তখন ওই জিনকে ছাইড়া দেওয়া হয়েছে। তখন মাত্র কিছুক্ষণ হয়তো বা 2 মিনিট পরে সে ভালো, আবার আমাদেরকে চিনে। আমি বললাম কি অবস্থা, তুই আমাদেরকে খুঁজতে গিয়ে কি তোর কি হাল হইলো? আমরা তো তোর কি খুঁজতে আবার আমরা গাছ থেকে নামে ফিরে আসছি। তখন সে বললো আমি এদিকে গেছি, এরপর থেকে আমার কোনো কিছু মনে নাই। এই ছিল রাসেল ভাই ঘটনা, যেটা আমি আমার চোখের দেখা। মাত্র আধা ঘন্টার ব্যবধানে একটি মানুষ অসুস্থ হয়ে গেল, আমার আধা ঘন্টা পর ভালো হয়ে গেল। সেই দিন থেকে আমি বুঝতে পেরেছি জিন যে কি জিনিস, জিন অদৃশ্য জিনিস, যেটা আমাদের কোরআনের মধ্যে আছে। এরপর থেকে আমি জিনে বিশ্বাস করি। রাসেল ভাই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করে। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।